আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দি রয়্যাল খুলনা শাখাতে তোমাদের স্বাগতম। হ্যাঁ, তোমাদের যে এইচএসসির জন্য আমরা যে ফাইনাল শর্ট যে প্রোগ্রাম চালু করছিলাম তারই আজকে তোমাদের জুওলজির যে ৮ অধ্যায়টা, যেটা তোমাদের কাছে সবার কাছে দেখা যাচ্ছে একটু কঠিন লাগে, সেটাকে আমরা আজকে সহজ করে শিখবো ইনশাল্লাহ। সবাই তোমরা চলে আসো ক্লাসে। হ্যাঁ, আমাদের সমন্বয় ও নিয়ন্ত্রণ আমার কাছে মনে হয় যে জুওলজির ৮ অধ্যায়, যেটা আমাদের জুওলজির মধ্যে সব থেকে আমার কাছে একটু কঠিন লাগে, এটাই আজকে আমরা সহজ করে শিখবো। কারণ পরীক্ষায় এখান থেকে কিন্তু এমসিকিউ আসে সব পরীক্ষায়, এবং খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং তোমার যেহেতু এখানে হরমোন আছে, এখানে তোমার স্নায়ু আছে, চোখ আছে, কান আছে, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা জিনিসই তোমার নিজের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমাকে জানতেই হবে। হ্যাঁ, তো সেটা আমরা কিভাবে সহজ করে জানবো? ফার্স্টে আমরা জানবো আমাদের সমন্বয় নিয়ন্ত্রণে আমরা আগেই চলে আসবো হচ্ছে আমাদের করোটিক স্নায়ু। হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট যে শক, সেটা হচ্ছে করোটিক স্নায়ুর শক। এই করোটিক স্নায়ু তোমরা সবাই মনে রাখবা, এটা সবাই তোমরা জানো, এটা হচ্ছে 12 জোড়া। হ্যাঁ, যখন করোটিক স্নায়ু 12 জোড়া পড়বা, তার সাথে একটা মনে রাখবা 31 জোড়া কি আছে? সুষুম্না স্নায়ু। হ্যাঁ, তাহলে সুষুম্না স্নায়ু বললে সেটা হচ্ছে 31 জোড়া। যদি তোমাকে করোটিক স্নায়ু বলে তখন সেটা হচ্ছে 12 জোড়া। তাহলে করোটিক স্নায়ু আছে কতগুলা? এই যে 12 জোড়া করোটিক স্নায়ু আছে। কিভাবে মনে রাখবা? এর আগেও তোমাদের শেখাইছে, আবারও বলছি। তুমি মনে করো ট্রেনে যাচ্ছ, ট্রেনের মধ্যে টিটি থাকে যারা টিকিট চেক করে। হ্যাঁ, ট্রেনের মধ্যে কি আছে? টিটি আছে যারা টিকিট চেক করে। এটা দিয়ে দাও। তাহলে তারা হচ্ছে কি, তুমি ডাক দিছো যে ও টিটি আফা। হ্যাঁ, একজন টিটিকে ডাক দিছো, মহিলা টিটি মনে করো, তাকে ডাক দিছো ও টিটি আফা। সে তোমাকে বলছে জি ভাই, বলে সে হাসে। তাহলে এই কথাটুকু মনে রাখলে করোটিক স্নায়ু তুমি আর চাইলেও ভুলতে পারবা না। কি বললাম? ও টিটি আফা, জি ভাই, সে হাসে। দেখো, ও টিটি আফা, জি ভাই, সে হাসে, এটা মনে রাখলেই তোমার করোটিক স্নায়ু হয়ে যাচ্ছে। কিরকম? ও মানে এই তিনটা, ওতে অলফ্যাক্টরি, ওতে অপটিক, ওতে হচ্ছে অকুলোমোটর। তাহলে ওতে কি মনে রাখবা? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, তিনটা গেল। টিতে টকলিয়ার, আরেকটিতে হচ্ছে ট্রাইজেমিনাল। আফার এতে হচ্ছে অ্যাবডুসেন্স। এতে কি বললাম? অ্যাবডুসেন্স। এফতে ফেসিয়াল। এই ফেসিয়াল যদি তারপরেও মনে না থাকে, মুখে 7 লিখবা, 7 লিখে ঘুরে বেড়াবা। তাহলে মুখে 7 লিখে ঘুরে বেড়াবা, তাই মনে রাখবা মুখে লেখছো মানে হচ্ছে কি? ফেসে লেখছো, তাই ফেসিয়াল। তাহলে ফেসিয়াল কয় নাম্বার? 7 লিখছো, তাই 7 নাম্বার। তাহলে সপ্তম করোটিক স্নায়ুর নাম মনে রাখবো হচ্ছে ফেসিয়াল। হ্যাঁ, দেখো আবার এতে হচ্ছে অডিটরি 8 নাম্বার, জিতে গ্লোসোফ্যালেঞ্জিয়াল 9, ভাইতে হচ্ছে ভেগাস 10, সেতে স্পাইনাল অ্যাক্সেসরি, হাসেতে হাইপোগ্লোসাল। সবার শেষে যে আছে হাইপো মানে নিচে, তাহলে সবার লাস্টের যে তার নাম হচ্ছে হাইপোগ্লোসাল। তাহলে তুমি আমরা করোটিক স্নায়ু দেখো সবগুলা হয়ে গেছে। তাহলে ও টিটি আফা, জি ভাই, সে আসে। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স। এতে ফেসিয়াল, মুখে 7 লিখবা, তার মানে 7 ফেসে আছে ফেসিয়াল। এতে হচ্ছে অডিটরি 8 নাম্বার, জিতে গ্লোসোফ্যালেঞ্জিয়াল 9, ভাইতে হচ্ছে ভেগাস 10, সেতে স্পাইনাল অ্যাক্সেসরি, হাসেতে হাইপোগ্লোসাল। এই করোটিক স্নায়ু যদি সিরিয়ালে মনে রাখো, তাহলে তোমার বাকিগুলো তুমি খুব সহজেই শিখে যাবা। এদের প্রকৃতি সম্পর্কে জানতে হবে। প্রকৃতি 3 রকম। তাহলে প্রকৃতির মধ্যে একটা আছে সংবেদী বা সেন্সরি। সংবেদী বা সেন্সরি কারা? সংবেদী বা সেন্সরি বললে মনে রাখবে 128। তাহলে 128 তোমার তখনই কাজে লাগবে যখন তুমি জানবে 1 মানে অলফ্যাক্টরি, 2 মানে হচ্ছে অপটিক, 8 মানে অডিটরি। দেখো 128 অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি, এরা তিনজন হচ্ছে সংবেদী বা সেন্সরি। চেস্টীয় বা মোটর যদি আমি বলি, তাহলে চেস্টীয় বা মোটর বললে এবার মনে রাখবা 346, 11, 12, 3, 4, 6, 11, 12, 3, 4, 6, 11, 12। এটা তখনই কাজে লাগবে যখন তুমি জানবা 3 মানে হচ্ছে অকুলোমোটর, 4 মানে হচ্ছে টকলিয়ার, 6 অ্যাবডুসেন্স, 11 কিন্তু স্পাইনাল অ্যাক্সেসরি, আর ওই যে শেষেরটা 12 নাম্বার হাইপোগ্লোসাল। তাহলে এরা হচ্ছে চেস্টীয় বা মোটর। বাকি যারা থাকে তারা হচ্ছে মিশ্র। তাহলে মিশ্র আর কে কে বাদ থাকে? দেখো 5, 5 আর 2 7, আর 2 9, আর লাস্টে 10। তাহলে 5, 7, 9, 10। 5 মানে হচ্ছে তোমার ট্রাইজেমিনাল, 7 মানে সবাই জানো 7 মুখে লিখবে, তাই কি ফেসিয়াল, 9 হচ্ছে গ্লোসোফ্যালেঞ্জিয়াল, 10 কিন্তু ভেগাস। তাহলে দেখো তোমার প্রকৃতি সবগুলা জানলাম।
তাহলে এরপরে আর কি জানবা, এরপরে এদের কাজ। হ্যাঁ, তো ফার্স্টে আসো অলফ্যাক্টরির কাজ কি। এই যে অলফ্যাক্টরি, যে এই অলফ্যাক্টরি তুমি কোথায় পড়ছিলা বলো তো? তোমরা সবাই ফুসফুসের অধ্যায়ে পড়ছো। অলফ্যাক্টরির কাজ যদি বলে, সেটা আমরা এখন দেখবো হচ্ছে ঘ্রাণ অনুভূতিকে মস্তিষ্কে পৌঁছায় দেয়। তুমি যে ঘ্রাণ পাও সেটা অলফ্যাক্টরির জন্য পাও। ঘ্রাণ কোথায় পাই আমরা? নাকে পাই। তাহলে এই অলফ্যাক্টরি কিন্তু নাকে থাকে। নাকের কোথায় থাকে? এটা কিন্তু নাকের নাসা গহ্বরে থাকে। হ্যাঁ, তাহলে নাসা গহ্বর বা ন্যাসাল ক্যাভিটি যেটা পড়ছিলাম ফুসফুসের অধ্যায়ে, 5 অধ্যায়ে, যে প্রথমে সম্মুখ নাসারন্ধ্র, তারপরে কি আছে আমাদের নাসা গহ্বর বা ন্যাসাল ক্যাভিটি। তাহলে আমরা এখন পড়তে পড়তে একটু 5 অধ্যায়ে ঘুরে আসবো, তাহলে তোমার পড়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের অলফ্যাক্টরি যদি বলে থাকে কোথায়? নাকের নাসা গহ্বর বা ন্যাসাল ক্যাভিটিতে। যদি বলা হয় অলফ্যাক্টরির কাজ কি? ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছায় দেবে। হ্যাঁ, তাহলে এই অলফ্যাক্টরি, তাহলে তোমার যদি নাকে না থেকে যদি হাতে থাকতো, তাহলে ঘ্রাণ পাইতা কোথায়? হাতে পাইতা। ঠিক আছে, তাহলে এই অলফ্যাক্টরি আছে কোথায়? নাকের নাসা গহ্বর। নাসা গহ্বর আরেকটা জিনিস পড়ছিল, এটা 5 অধ্যায়ে পড়ছো, যে সেখানে তোমার ছিল সিলিয়া এবং মিউকাস যুক্ত যে কোষ ছিল, যারা ধুলাবালি এবং রোগ জীবাণুকে আটকায়। আর অলফ্যাক্টরি যে ছিল, সে ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছায়। তাহলে অলফ্যাক্টরি প্রথমটা গেল। হ্যাঁ, 2 নাম্বারটার নাম পড়ছো অপটিক। এই যে অপটিক, তোমরা জানো চশমার দোকানে লেখা থাকে অপটিক। তাহলে অপটিক মানে বুঝতে পারছি দেখার বিষয়। হ্যাঁ, চোখে, তার মানে কি দর্শন। এই দর্শন অনুভূতি মস্তিষ্কে যে পৌঁছায় দেবে, সেটা হচ্ছে অপটিকের কাজ। তাহলে অলফ্যাক্টরি দিল ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে, অপটিক কি করলো? দর্শন। তাহলে অলফ্যাক্টরি ঘ্রাণ, অপটিক বললে তখন হচ্ছে দর্শন। ঠিক আছে, এরপরে আসো কি 3 নাম্বারটা, যেটা অকুলোমোটর। তাহলে অকুলোমোটর যেটা, অকুলোমোটর মনে রাখবা, এরা করবে হচ্ছে অক্ষি গোলকের সঞ্চালন। তাহলে অক্ষি গোলকের সঞ্চালন করবে হচ্ছে অকুলোমোটর। তাহলে অক্ষি গোলকের যে সঞ্চালন, অকুলোমোটর একা করে না, এরা 3 জন করে। এরা 346। তুমি এইদিকে পড়ছিলা চেস্টীয় বা মোটর ছিল 346, 11, 12। ওখান থেকে 11, 12কে বাদ দাও, দিয়ে 346 কি করছে? অক্ষি গোলকের সঞ্চালন। তাহলে অক্ষি গোলক, তুমি যে এদিক ওদিক তাকাচ্ছ, এই অক্ষি গোলকের সঞ্চালন, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পরীক্ষার হলে যখন তোমার কথা বলতে দেবে না, কিন্তু চোখ কিন্তু তোমাকে আটকে রাখতে পারবে না। হ্যাঁ, এই অক্ষি গোলকের সঞ্চালন যে স্নায়ু কাজ করছে, সেটা কোন কোন স্নায়ু? 3, 4, 6। 3 মানে ভাই কি? অকুলোমোটর। 4 মানে হচ্ছে ট্রক্লিয়ার, 6 মানে হচ্ছে অ্যাবডুসেন্স। তাহলে 346 করছে অক্ষি গোলকের সঞ্চালন। অক্ষি গোলকের সঞ্চালনে বললে এই 3টা স্নায়ু। যদি বলি চোখে এদিক ওদিক যে তাকাচ্ছ, সেই চোখে কোন পেশি থাকে, তখন তুমি কি বলবে? এটা আবার অস্থির অধ্যায়ে পড়ছো। পেশির মধ্যে 3 ধরনের যে আমাদের পেশি আছে, একটা ঐচ্ছিক, একটা অনৈচ্ছিক, আর একটা হৃৎপেশি। আমরা সবাই জানি হৃৎপিণ্ডে হৃৎপেশি থাকে। হ্যাঁ, অনৈচ্ছিক পেশি থাকে তোমার ওই যে পৌষ্টিক নালী, লি যুক্ত শব্দতে আর কি, জরায়ু আর যত লি আছে সেখানে। আর চোখে থাকবে ঐচ্ছিক পেশি, কারণ চোখ তোমার ইচ্ছা অনুযায়ী তুমি এদিক ওদিক তাকাইতে পারছো। তাহলে চোখে যে পেশিটা থাকে সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি। আর এই চোখ যে আমরা ঐচ্ছিক পেশির মাধ্যমে এদিক ওদিক তাকাইতে পারছি, আবার এই তাকাইতে সাহায্য করছে, অর্থাৎ সঞ্চালনে যে সাহায্য করছে 3টা স্নায়ু। 3, 4, 6। 3 মানে অকুলোমোটর, 4 মানে হচ্ছে টক্লিয়ার, 6 মানে অ্যাবডুসেন্স। তাহলে দেখো এটার কাজ শেষ। তারপরে আমরা দেখবো কোথায়? এরপরে বলবো হচ্ছে স্বাদ গ্রহণ। কি মনে রাখবা? স্বাদ গ্রহণ। এই স্বাদ গ্রহণের 7 নাম্বার, আর গ্রহণের লাস্টে নথে হচ্ছে 9 নাম্বার। তাহলে স্বাদ গ্রহণের 2টা স্নায়ু সাহায্য করছে। স্বাদ গ্রহণের 7, আর গ্রহণের নথ হচ্ছে 9। তার মানে কি? দেখো 7 মানে কোনটা বলছিলাম, মুখে 7 লিখবা, তাই 7 ফেসিয়াল। আর 9 নাম্বার যেটা, তার নাম কিন্তু গ্লোসোফ্যারেঞ্জিয়াল। তাহলে 9 নাম্বারটার নাম হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল। হ্যাঁ, তাহলে গ্লোসোফ্যারেঞ্জিয়াল যেটা, সেটা হচ্ছে 9 নাম্বার। এর আরো একটা কাজ আছে। হ্যাঁ, ও স্বাদ গ্রহণে তো সাহায্য করছেই, সাথে আর কিসে সাহায্য করবে? গ্লোসো মানে জিহবা, গ্লোসো মানে মনে রাখবা জিহবা, ফ্যারিংস মানে মনে রাখবা গলবিল। তাহলে এটা স্বাদ গ্রহণের সাথে আরো একটা কাজ করছে। গ্লোসো মানে জিহবা, ফ্যারিংস মানে যেহেতু গলবিল, তাহলে সে জিহবা আর গলবিলেরও সঞ্চালন করে। তাহলে তোমার স্বাদ গ্রহণের 7 নাম্বার অর্থাৎ ফেসিয়াল, আর 9 নাম্বার হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল। এই গ্লোসোফ্যারেঞ্জিয়াল স্বাদ গ্রহণের সাথে আরো একটা কাজ করে। গ্লোসো মানে জিহবা, আর ফ্যারিংস মানে গলবিল, তাই জিহবা গলবিলের সঞ্চালন করবে। এই গ্লোসো আর কোথায় আছে? লাস্টেরটা 12 নাম্বারটার নাম পড়লা হাইপোগ্লোসাল। তাহলে হাইপোগ্লোসাল লাস্টে পড়ছো। হ্যাঁ, তাহলে হাইপোগ্লোসালেও কি আছে? যে গ্লোসো আছে। তাহলে গ্লোসো মানেই তো জিহবা, তাহলে সে কি করছে? সেও জিহবার সঞ্চালন অথবা বিচলন, একই কথা।
তাহলে গ্লোসোফ্যালেঞ্জিয়ালও করছে জিহ্বা ও গলবিলের সঞ্চালন। গ্লোসো মানে যেহেতু জিহ্বা, তাই হাইপোগ্লোসাল যে সেখানেও যেহেতু গ্লোসো আছে সেও জিহ্বার সঞ্চালন করবে। তাহলে এটা 12 নম্বর গেল। 11 নম্বর যেটা বললা স্পাইনাল অ্যাক্সেসরি, সবাই জানো স্পাইনাল কর্ডের নাম সবাই জানো, যেটা আমাদের সুষুম্না কাণ্ড। আমরা এর সাথে একটু মিলাই নেবো আর কি, আমার পড়ার মনে রাখার সুবিধার্থে। যে আমরা জানি মাথা মস্তিষ্ক থেকে বের হয়, এই যে এখান থেকে যায় কি স্পাইনাল কর্ড। হ্যাঁ, আমরা জানি মস্তিষ্ক থেকে যে বের হয়ে কি হয় মেরুদণ্ডের মাঝখান দিয়ে ভার্টিব্রাল ক্যানেল দিয়ে তোমার কি যায় স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। তাই স্পাইনাল কর্ড বের হয় কই থেকে? মাথা থেকে, যাই কই দিয়ে? মেরুদণ্ডের মাঝখান দিয়ে, মানে কাঁধের মধ্য দিয়ে। তাই তুমি এর সাথে মিলাই মনে রাখবা স্পাইনাল অ্যাক্সেসরি যদি বলে সে মাথা ও কাঁধের সঞ্চালন করবে। তাহলে স্পাইনাল কর্ড বললে মাথা থেকে কাঁধের মধ্য দিয়ে যাবে, আর স্পাইনাল অ্যাক্সেসরির কাজ বললে মাথা ও কাঁধের সঞ্চালন করতে সাহায্য করে। আরেকটা মনে রাখবো 8 নাম্বার যেটা, এই যে অডিটরি। 8 নম্বর কি ছিল? অডিটরি, যার আরো একটা নাম আছে ভেস্টিবুলো কক্লিয়ার। কক্লিয়া থাকে কানে, সবাই জানো। তাহলে কানে আমরা কি পাই? শুনতে পাই। তাহলে শ্রবণ ও ভারসাম্য রক্ষা করে। তুমি এটা দুই ভাবে মনে রাখতে পারো। অডিটরি মানে কি? অডিও শুনতে সাহায্য করবে, তার মানে শ্রবণ ভারসাম্য রক্ষা করবে। অথবা অডিটরির আরেকটা নাম ভেস্টিবুলো কক্লিয়ার, কক্লিয়া কানে থাকে তাই শ্রবণ ভারসাম্য রক্ষা করছে। ঠিক আছে। আর আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভেগাস। এই ভেগাস এর অনেকগুলো কাজ, ভেগাস সব জায়গায় কাজ করে। এই জন্য ভেগাসকে আমি বলি পাগলা কুত্তা। কি বলি আমি? ভেগাস হচ্ছে একটা পাগলা কুত্তা, মনে রাখবা। তাহলে পাগলা কুত্তা মানে কি? পাতে হচ্ছে পালমোনারি, গতে হচ্ছে গ্যাস্ট্রিক, লয়কারে ল্যারিঞ্জিয়াল, আর কুত্তাতে হচ্ছে কার্ডিয়াক। মানে ভেগাস 4টা জায়গায় কাজ করবে, এই 4টা জায়গায় আর কি। এর শাখা 4টা। তাহলে তুমি যদি পাগলা কুত্তা মনে রাখো, শাখা 4টা মনে পড়বে, এবং শাখা 4টার নাম জানলে কাজ অটোমেটিক পেরে যাবে। কিরকম? পালমোনারি মানে তোমরা সবাই জানো ফুসফুসে কাজ করবে। গতে গ্যাস্ট্রিক, গ্যাস থাকে পাকস্থলীতে, তাহলে পাকস্থলীতে কাজ করে। হ্যাঁ, লয়কাল ল্যারিঞ্জিয়াল, এই যে স্বরযন্ত্রে, এই যে আমি এখন কথা বলছি, এখানেও কিন্তু ভেগাস কাজ করতেছে। আর কার্ডিয়াক, কার্ডিয়াক মানে হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডেও কিন্তু ভেগাস কাজ করবে। তাহলে দেখো ভেগাস হচ্ছে পাগলা কুত্তা, তার 4টে শাখা, শাখার নাম জানলে তার কাজ আমরা পেরে যাচ্ছি। তাহলে দেখো সবগুলার কাজ শেষ। তাহলে ফার্স্টে কি বললাম? অলফ্যাক্টরি থাকে নাকের নাসা গহ্বরে, কি করে? ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছায়। অপটিক কি? আমাদের দর্শন মস্তিষ্কে পৌঁছাচ্ছে। অকুলোমোটর না, তার সাথে আরো 3, 4, 6 তিনটাই করবে অক্ষিগোলকের সঞ্চালন। তার মানে 3 মানে অকুলোমোটর, 4 টকলিয়া, 6 অ্যাবডুসেন্স, 7 গ্রহণিকে, 7 আর 9। হ্যাঁ, 7 নম্বর ফেসিয়াল, 9 গ্লোসোফ্যালেঞ্জিয়াল। গ্লোসো মানে জিহ্বা, ফেরিংস মানে গলবিল, তাহলে সেটা জিহ্বা গলবিলেরও সঞ্চালন করে। হাইপোগ্লোসাল, সেখানেও গ্লোসো আছে, তাই সেটাও জিহ্বার সঞ্চালন অথবা বিচলন। স্পাইনাল অ্যাক্সেসরি, মাথা কাঁধের সঞ্চালন। অডিটরি অর্থাৎ ভেস্টিবুলো কক্লিয়ার, শ্রবণ ভারসাম্য রক্ষা করে। ভেগাস পাগলা কুত্তা, তাই এ 4টে শাখায় 4টে কাজ করে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ গেল। তার আগে প্রকৃতি পড়ছি। এখন আসো ভেগাসের যেরকম 4টে শাখা, আর এই যে 5 নম্বর যেটা ট্রাইজেমিনাল, তার 3টা শাখা। ট্রাইজেমিনালের শাখা পর্ব হচ্ছে মম, MOM। এম হচ্ছে ম্যাক্সিলারি, ও হচ্ছে অপথ্যালমিক, এম হচ্ছে ম্যান্ডিবুলার। তাহলে ভেগাসের শাখা বললে পাগলা কুত্তা। 5 নম্বর যেটা আছে ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল হচ্ছে মম, অর্থাৎ এম তে ম্যাক্সিলারি, ওতে অপথ্যালমিক, এম হচ্ছে ম্যান্ডিবুলার। এবং এই ট্রাইজেমিনাল যেটা 5 নাম্বার, তার উৎস যদি বলে সেটা মনে রাখবা পন্সের পার্শ্বদেশ। তাহলে পতে 5 নাম্বার, পতে পন্সের পার্শ্বদেশ। 9 থেকে 12 পর্যন্ত যারা আছে সবাই মেডুলা। তাহলে 9 থেকে 12 সবাই মেডুলা অবলঙ্গাটা আমরা পড়ছি, যেটা 5 নাম্বার। পতে 5, পতে পন্সের পার্শ্বদেশ থেকে উৎপত্তি স্থল। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এখান থেকে করোটিক স্নায়ুটা আমরা আগে জানলাম। এখন আমরা চলে আসবো কোথায়? করোটিক স্নায়ুর পরে আমরা চলে আসবো একদম ফার্স্টে। হ্যাঁ, ফার্স্টে দেখো আমরা এই অধ্যায়ে কি পড়ছি? আমাদের স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ুতন্ত্র আমাদের কি থেকে তৈরি হয়েছে? স্নায়ুতন্ত্র ফার্স্টে জানতে হবে। ভ্রূণের যে 3টা স্তর, তার মধ্যে স্নায়ুতন্ত্র কোন স্তর থেকে তৈরি হয়? হ্যাঁ, তাহলে স্নায়ুতন্ত্র নিয়ে আমাদের এই অধ্যায় সমন্বয় নিয়ন্ত্রণ। এই স্নায়ুতন্ত্র ভ্রূণের যে 3টা স্তর, তার মধ্যে একদম বাইরের যে স্তর, বাইরের স্তরের নাম সবাই জানো, একটোডাম। তাহলে স্নায়ুতন্ত্র কিন্তু তৈরি হয় ভ্রূণীয় একটোডাম থেকে। একটোডাম, ভ্রূণের 3টা স্তর সবাই জানো, একটা হচ্ছে একটোডাম, একটা মেসোডাম, আর একটা হচ্ছে এন্ডোডাম। এটা তোমাদের আমি শেখাইছি এর আগেও খুব সুন্দর করে, আমাদের ক্লাস আছে, তোমরা ইউটিউবে অথবা পেজের মধ্যেই পাবা। হ্যাঁ, তো এই একটোডাম থেকে কি কি তৈরি হয়, মেসোডাম থেকে কি হয়, এন্ডোডাম থেকে কি হয়, হ্যাঁ আমরা এই ক্লাসের শেষে তোমাদের
কমেন্টে আমরা সেই ভিডিওর লিংক দিয়ে দেবো, যেটা 9 অধ্যায়ের টপিক। একটা শক খুবই গুরুত্বপূর্ণ। তোমার দেহের যা কিছু আছে সব 3টে স্তর থেকে তৈরি হয়, যার মধ্যে আমরা এখন যে স্নায়ুতন্ত্র পড়ছি সেটা ভ্রূণীয় একটোরাম থেকে তৈরি হয়। এবং এই স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কি আছে? নিউরন। যেই নিউরনের সংখ্যা কত? নিউরন কিন্তু 100 বিলিয়ন। হ্যাঁ, তোমার মস্তিষ্কে নিউরন কত আছে? 100 বিলিয়ন। 100 বিলিয়ন। আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে নিউট্রোফিল। তাহলে নিউট্রোফিল আর নিউরন দুইটাই 100 বিলিয়ন। তাই তুমি মনে রাখবা, নানা 100 বিলিয়ন। এক নাতে নিউরন, এক নাতে হচ্ছে নিউট্রোফিল। তাহলে নানা 100 বিলিয়ন, অর্থাৎ নিউরন আর নিউট্রোফিল কত? 100 বিলিয়ন। সবাই জানো কোষ 100 ট্রিলিয়ন, আর তোমার অ্যান্টিবডি এবং শুক্রাণু 100 মিলিয়ন। হ্যাঁ, তাহলে ট্রিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন তিনটা একসাথে জানবা, ঠিক আছে? এখন আসো, এই স্নায়ুতন্ত্রের মধ্যে আমরা যে নিউরন জানলাম, হ্যাঁ, যেরকম তোমরা পড়ছো বৃক্কের গঠন ও কার্যকরী একক নেফ্রন, হ্যাঁ, সেরকম স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক নিউরন। সেই নিউরনটা যার মধ্যে থাকে তাকে বলা হচ্ছে নিউরোগ্লিয়া। তাহলে স্নায়ুতন্ত্রের দুইটা অংশ, একটা হচ্ছে নিউরন আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া। এই নিউরনের মধ্যে আবার দুইটা অংশ, একটা তার কোষ দেহ বা এটাকে বলা হয় সোমা, আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ যেটাকে বলা হচ্ছে নিউরাইট। তাহলে নিউরনের মধ্যে একটা কোষ দেহ থাকবে বা যেটাকে সোমা বলবা, সেটা নিচল দানাযুক্ত এলাকা আর কি। হ্যাঁ, যেটা তোমার অনেকগুলো পলিরাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মিলে একটা নিচল দানা গঠন করে, সেটা হচ্ছে কোষ দেহ বা সোমা। আর আরেকটা হচ্ছে প্রলম্বিত অংশ বা নিউরাইট। সেই প্রলম্বিত অংশে আবার দুইটা অংশ, একটা হচ্ছে অ্যাক্সন আর একটা হচ্ছে ডেনড্রাইট। তাহলে ফার্স্টে বললা স্নায়ুতন্ত্রের মধ্যে দুই, সব দুই দুই দুই। স্নায়ুতন্ত্রের নিউরন, নিউরোগ্লিয়া। নিউরনের মধ্যে আবার একটা কোষ দেহ বা সোমা, প্রলম্বিত অংশ নিউরাইট। নিউরাইটের মধ্যে আবার কি আছে? একটা ডেনড্রাইট আর একটা হচ্ছে অ্যাক্সন। ডেনড্রাইটটা মনে রাখবা, ডেনড্রাইটটা হচ্ছে যেটা কোষ দেহের চারদিকে থেকে সৃষ্ট যে শাখান্বিত যে অংশটা, সেটা হচ্ছে ডেনড্রাইট। এবং নিচল দানাবিহীন যে এলাকা তাকে বলা হচ্ছে অ্যাক্সন। যে অ্যাক্সনের মধ্যে দুইটা আবরণ পড়তে হবে। হ্যাঁ, অ্যাক্সনের মধ্যে কি কি আবরণ পাবা? একটা হচ্ছে নিউরেলেমা। হ্যাঁ, নিউরেলেমা যেটা, সেটা হচ্ছে চাপা সোয়ান কোষ নির্মিত যে আবরণ, সেটাকে বলা হচ্ছে নিউরেলেমা। আরেকটা আছে প্রোটিন আর ফ্যাট নির্মিত দ্বিতীয় আবরণ যেটা, সেটাকে বলা হয় মায়োলিন শীথ। তাহলে অ্যাক্সনের মধ্যে কি কি পাবা? একটা পাবা হচ্ছে মায়োলিন শীথ দ্বিতীয় আবরণ, যেটা প্রোটিন আর ফ্যাট দিয়ে নির্মিত। আরেকটা পাবা হচ্ছে কি নিউরেলেমা, যেটা আমরা পড়ছি কি যে যেটা চাপা সোয়ান কোষ নির্মিত, সেটাকে বলা হচ্ছে নিউরেলেমা। তাহলে এটা কিসের মধ্যে আছে? অ্যাক্সনের মধ্যে আছে। অ্যাক্সন হচ্ছে নিচল দানাবিহীন যে এলাকা সেটা। এখন এই নিউরনকে ভাগ করছে তার যে প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশের বা প্রবর্ধকের সংখ্যার উপরে ভিত্তি করে এই নিউরনকে 5টা ভাগে ভাগ করছে। হ্যাঁ, তাহলে প্রলম্বিত অংশ বা তার আমরা কিসের উপর ভিত্তি করে ভাগ করছে? প্রবর্ধকের সংখ্যার উপর ভিত্তি করে নিউরনকে 5টা ভাগে ভাগ করছে। তাহলে প্রলম্বিত অংশ বা আমরা পড়ছি কিসের উপরে ভিত্তি করে ভাগ করছে? তোমার 5টা ভাগে ভাগ করছে। হ্যাঁ, একটা পড়বা হচ্ছে ইউনিপোলার নিউরন। হ্যাঁ, মনে রাখবা একটা হচ্ছে ইউনিপোলার, মনে রাখবা ইউনিক এক। তাহলে ইউনিপোলার হচ্ছে এক মেরুযুক্ত নিউরন। তাহলে ইউনিপোলার যেটা, ইউনিক এক, তাই তুমি মনে রাখবা এক মেরুযুক্ত নিউরন যেটা, সেটাকে বলা হচ্ছে কি ইউনিপোলার নিউরন। তাহলে ইউনিক এক, তাহলে ইউনিপোলার নিউরন হচ্ছে এক মেরুযুক্ত নিউরন। বাইপোলার, বাই মানে কি দুই, তাই দ্বিমেরুযুক্ত নিউরন। সিউডো ইউনিপোলার, সিউডো হচ্ছে যেটা অপ্রকৃত ছদ্ম মেরুযুক্ত নিউরন। মাল্টি, মাল্টি মানে বহু, তাহলে মাল্টিপোলার নিউরন হচ্ছে বহুমেরুযুক্ত নিউরন। আর অ্যাপোলার যেটা, এ মানেই না, তাহলে অ্যাপোলার হচ্ছে মেরুহীন নিউরন। তাহলে ইউনিপোলার যেটা, ইউনিক বলছি এক, তাহলে একটা হচ্ছে ইউনিপোলার, একটা ইউনিপোলার এক মেরুযুক্ত নিউরন। তাহলে ইউনিপোলার ইউনিক এক কোথায় থাকবে? মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে। তাহলে ইউনিপোলার নিউরন থাকে হচ্ছে মেরুদণ্ডী প্রাণী যারা, তাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রে তুমি পাবা হচ্ছে ইউনিপোলার নিউরন। তাহলে ইউনিপোলার বা এক মেরুযুক্ত নিউরন। বাইপোলার যেটা, বাই মানে শিখাইছি দুই, তাহলে বাইপোলার হচ্ছে দ্বিমেরুযুক্ত যে নিউরনটা, ওরা বাইপোলার হচ্ছে ব্যাকরণ। তাহলে ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, ব্যাতে বাইপোলার, কথা হচ্ছে ককলিয়া, রতে রেটিনা, নথ হচ্ছে নাক। তাহলে ককলিয়া, রেটিনা আর কি নাক, এই 3টা জায়গায় পাবা হচ্ছে কোনটা? বাইপোলার নিউরন। সিউডো মানে বলেছি কি ছদ্ম, হ্যাঁ, সিউডো মানে অপ্রকৃত আর কি, বা ছদ্ম মেরুযুক্ত নিউরন।
সিউডো তুমি এর আগেও পড়ছো, সিউডোসিলোমেট পড়ছিলা, যেটা হচ্ছে তোমার অপ্রকৃত সিলম যাদের থাকে, সেটা ছিল নেমাটোডা পর্ব। আর এখানে পড়ছো সিউডো পোলার নিউরন যেটা বা ছদ্মমেরুযুক্ত নিউরন, সেটা ছিল তোমার কারা কারা, দেখো দুইটাই গ্যাংলিয়া আছে, একটা আছে স্পাইনাল গ্যাংলিয়া আর একটা আছে করোটিক স্নায়ুর গ্যাংলিয়া। তাহলে সিউডো ইউনিপোলার নিউরন বললে স্পাইনাল গ্যাংলিয়া আর একটা সাথে মনে রাখবা করোটিক স্নায়ুর গ্যাংলিয়া, ঠিক আছে। এরপরে আছে কি, যেটা মাল্টি, মাল্টি চিন্তা কোথায় থাকে, মাথায় থাকে, তাহলে মস্তিষ্ক, মস্তিষ্ক থেকে কি বের হয়, সুষুম্নাকাণ্ড, তাহলে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডে থাকবে হচ্ছে মাল্টিপোলার নিউরন। আর লাস্টে এ পোলার নিউরন, যেটা এ মানেই না, তাহলে যেটা মেরুহীন নিউরন, সেটা আমরা মনে রাখবো এ পোলার নিউরন। কোথায় থাকে, আমাদের যে সেরেব্রাল হেমিস্ফিয়ার তার বহিঃস্তরে থাকে, এবং চোখের রেটিনার নিউক্লিয়ার স্তরে থাকবে হচ্ছে মেরুহীন নিউরন। তাহলে আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার, যখন তোমরা একটু পরে মস্তিষ্কের পড়বা, যে অগ্র মস্তিষ্কের যেটা সেরেব্রাম, এটাই প্রধান অংশ 80%, তার মধ্যে বা দুইটা খণ্ড সেরেব্রাল হেমিস্ফিয়ার থাকে। সেই সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিঃস্তরে থাকবে হচ্ছে অ্যাপোলার নিউরন, আর আমাদের চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরেও থাকবে মেরুহীন নিউরন। এবং তুমি মনে রাখবে একই সাথে যে এমনই না, যেরকম আমরা এর আগে শিখছি অ্যাসিলোমেট সিলমবিহীন যেটা, ওই যে সিউডোসিলোমেট পড়ছো 4 নম্বর পর্ব নেমাটোডা, তাদের আগের যে তিনটা তারা সবাই হচ্ছে কি অ্যাসিলোমেট। আমরা পড়ছি পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথিস, এমনই না সিলমবিহীন। ডাব্লিউবিসির মধ্যে পড়ছো যেটা গ্রানুলোসাইট আর গ্রানুলোসাইট, মানে কি, যে দানাবিহীন যেটা লিম্ফোসাইট আর মনোসাইট। তুমি পড়ছো যখন শুক্রাণু অ্যাবসেন্ট থাকে, সিমেনের মধ্যে যখন স্পাম থাকে না, তখন সেটাকে অ্যাজোস্পার্মিয়া বলা হয়। তুমি পড়ছো যখন একদম মূত্র কম ত্যাগ হয়, না হওয়া মতো, 100 ml এর কম, তখন সেটা অ্যানিউরিয়া। তাহলে যেখানেই নাই নাই না না অবস্থা, সেখানেই তাহলে আমরা মনে রাখবো থাকলেই না, ঠিক আছে। তাহলে আমরা এখন এটা জানলাম। এরপরে কি আসছে দেখো, যে আমাদের নিউরন যার মধ্যে সুরক্ষিত থাকে তাকে আবার বলা হয় কি নিউরোগ্লিয়া। তাহলে নিউরন যার মধ্যে সুরক্ষিত থাকে তাকে বলা হচ্ছে নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়া 4 প্রকার, এবং সেই 4 প্রকার মনে রাখবা আমাই দিয়ে, কি দিয়ে মনে রাখবা, আমাই। নিউরোগ্লিয়া 4 প্রকার, আমরা মনে রাখবো হচ্ছে আমাই। আমাই মানে হচ্ছে আতে অ্যাস্ট্রোসাইট, আবার তাহলে আমরা আর পরে মনে রাখবো, তাহলে অতে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, মাতে হচ্ছে মাইক্রোগ্লিয়া, আর রস্যইতে হচ্ছে ইপেন্ডাইমা। তাহলে মনে রাখবা নিউরোগ্লিয়া 4 প্রকার, আমাই, আতে অ্যাস্ট্রোসাইট, অতে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, মাতে হচ্ছে মাইক্রোগ্লিয়া, রস্যইতে ইপেন্ডাইমা। তাহলে এই যে 4টা আছে, এই 4জন 4টা কাজ করতেছে। প্রথমে যে অ্যাস্ট্রোসাইট, সে মনে রাখবা নিউরনের পুষ্টি সরবরাহ করে। তাহলে অ্যাস্ট্রোসাইট কি দেবে, নিউরনে পুষ্টি সরবরাহ করবে। আবার অলিগোডেন্ড্রোসাইট যেটা মায়োলিন যে শীট বা মায়োলিন আবরণ গঠনে সাহায্য করে, যেটা এই যে একটু আগে পড়লাম, মায়োলিন শীট যেটা আমরা ওই যে অ্যাক্সনের মধ্যে পাইছি আবরণ, সেটাতে সাহায্য করছে অলিগোডেন্ড্রোসাইট। আমরা পড়ছি মাতে মাইক্রোগ্লিয়া যেটা, সেটা মূলত জীবাণু ধ্বংস করে, অর্থাৎ ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। তাহলে ফ্যাগোসাইটোসিসে নিউরোগ্লিয়ার কে হেল্প করছে, আমরা পড়ছি মাথে হচ্ছে কি মাইক্রোগ্লিয়া। আবার ফ্যাগোসাইটোসিসে বলা হয় ডাব্লিউবিসির কে হেল্প করে, তখন তুমি পড়ছো কি ডাব্লিউবিসির মামুনিরা ফ্যাগোসাইটোসিস করে, মাতে ম্যাক্রোফেজ, মাতে মনোসাইট, নিতে নিউট্রোফিল। তাহলে যখন তুমি ডাব্লিউবিসির ফ্যাগোসাইটোসিস পড়বা, ডাব্লিউবিসির মামুনি ফ্যাগোসাইটোসিস করে, মামুনি। মাতে ম্যাক্রোফেজ, মতে মনোসাইট, ম্যাক্রোফেজ মনোসাইট একই জিনিস, নিতে নিউট্রোফিল। যখন তুমি ফ্যাগোসাইটোসিসের কথা নিউরোগ্লিয়ার মধ্যে পড়ছো, তখন মাইক্রোগ্লিয়া ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে জীবাণু ধ্বংস করছে। এরপরে যেটা ইপেন্ডাইমা, লাস্টেরটা পড়লা, সেই ইপেন্ডাইমার মধ্যে সিএসএফ উৎপন্ন হবে। সিএসএফ মানে কি, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, সেটা উৎপন্ন করছে কোথায়, এই ইপেন্ডাইমা। তাহলে আমরা নিউরোগ্লিয়া সম্পর্কে জানলাম। এরপরে আছে সিনাপস। এই সিনাপস মনে রাখবা, যেখানে একটা নিউরনের শেষ আর একটা শুরু, এই মাঝখানে জায়গাটাকেই বলা হচ্ছে সিনাপস বলা হয়। অর্থাৎ যাদের দুইটা সিনাপসের মধ্যবর্তী সূক্ষ্ম যে ফাঁকাযুক্ত সংযোগ স্থল, যেখানে একটা নিউরনের অ্যাক্সনের প্রান্ত শেষ আর অন্য নিউরন শুরু হয়, মানে একটা শেষ একটা শুরু, সেটাই মূলত সিনাপস। এই সিনাপসের যে শুরু আর শেষ, এই মাঝখানে একটা ফাটল থাকবে, একটা গ্যাপ থাকবে, সেটাকে সিনাপটিক ফাটল বা সিনাপটিক ক্লেফট বলা হয়। এই সিনাপটিক ফাটল বা সিনাপটিক ক্লেফট পড়ছিলা 20 থেকে 30 ন্যানোমিটার। তাহলে সিনাপটিক ক্লেফট বা সিনাপটিক ফাটল কত, 20 থেকে 30 ন্যানোমিটার। সিনাপসও 4 প্রকার। নিউরোগ্লিয়া পড়লা 4 প্রকার, তারপরে যে সিনাপস পড়তেছো সেটাও 4 প্রকার।
এই নামগুলো একটু কঠিন, তবে তুমি একটু মাথায় সাজাই নিলেই পারবা। সিনাপসের মধ্যে একটা আছে একজোসোমাটিক, এরপরে পড়বে একজোনিক, এরপরে চলে যাবে একজোডেন্ড্রাইটিক, তারপরে ডেন্ডোডেন্ড্রাইটিক, মানে দুই ডেন্ডোকে পাশাপাশি নিয়ে যাবা। বইয়ের সিরিয়ালটা তুমি একটু পাল্টাই নিবা, যে প্রথমে পড়বে একজোসোমাটিক, তারপরে তুমি একজোনিক, একজোডেন্ড্রাইটিক, ডেন্ডোডেন্ড্রাইটিক। তাহলে এই চারটা আছে সিনাপস। আমরা তার আগে পড়ছি কি নিউরোগ্লিয়াও 4 প্রকার, সিনাপসও 4 প্রকার। এরপর আছে নিউরোট্রান্সমিটার। এটা রাসায়নিক বার্তাবাহক, যেটা প্রিসিনাপটিক নিউরন থেকে পোস্টসিনাপটিক নিউরনে এটা বার্তা প্রেরণ করে। তাহলে এটা রাসায়নিক বার্তাবাহক যেটা, সেটা হচ্ছে কি নিউরোট্রান্সমিটার, যার মধ্যে আমরা মনে রাখবো সব থেকে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটারের নামটা মনে রাখতে হবে, এটাই পরীক্ষায় আসে। তার নাম অ্যাসিটাইল কোলিন। তাহলে কি মনে রাখবা, সব থেকে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটারের নামটা মুখস্থ রাখবা, অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন যেটা, এটা হচ্ছে সব থেকে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার। আর আরেকটা মনে রাখবা কেন্দ্রীয় নিউরোট্রান্সমিটার। কেন্দ্রীয় বললে তখন মনে রাখবো গড, কেন্দ্র থেকে গড সবকিছু নিয়ন্ত্রণ করতেছে আর কি, তাই আমরা গড দিয়ে মনে রাখবো হচ্ছে গতে গাবা, গতে গ্লাইসিন, গতে গ্লুটামেট, আর ডট হচ্ছে ডোপামিন। হ্যাঁ, তাহলে কেন্দ্রীয় নিউরোট্রান্সমিটার বললে গড, গাবা, গ্লাইসিন, গ্লুটামেট আর ডোপামিন। সব থেকে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটারের নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন। তাহলে আমরা মোটামুটি এগুলো সম্পর্কে জানলাম। এখন চলে আসবো আমাদের স্নায়ুতন্ত্রের দুইটা ভাগ। এই যে একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তাহলে চলে আসো, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটা, আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর কি মনে রাখবো আমরা, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দুইটা অংশ আছে, একটা মস্তিষ্ক বা ব্রেন, আর একটা হচ্ছে কি সুষুম্না কাণ্ড যেটা, সেটা স্পাইনাল কর্ড। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা, এর মধ্যে একটা পাবা হচ্ছে কি মস্তিষ্ক বা ব্রেন, আর একটা পাচ্ছে কি সুষুম্না কাণ্ড। হ্যাঁ, এই সুষুম্না কাণ্ড যেটা বা স্পাইনাল কর্ড, সেটা কিন্তু 45 সেন্টিমিটার। আর সুষুম্না স্নায়ু বললে তখন 31 জোড়া, যেটা ফার্স্টেই শিখছি। হ্যাঁ, তাহলে সুষুম্না কাণ্ড বললে 45 সেন্টিমিটার, যাই কই দিয়ে, ভার্টিব্রাল ক্যানেল দিয়ে যায়, এটা অস্থির অধ্যায়ে পড়ছো। আর সুষুম্না কাণ্ড না বললে, সুষুম্না স্নায়ু বললে সেটা 31 জোড়া। তাহলে এই যে দুইটা আমরা পড়ছি এখন, মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। এই মস্তিষ্কের মধ্যে আমরা পড়ছি যে, তাহলে আমাদের যে ব্রেন, এটা সম্পর্কে আমরা জানবো, আমরা স্পাইনাল কর্ড সম্পর্কেও জানবো। তাছাড়া আমরা দেখবো প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কি কি আছে, একটা ঐচ্ছিক আর একটা আছে কি স্বয়ংক্রিয়। তাহলে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আমরা পড়ছি কি যে একটা ঐচ্ছিক আর একটা আছে স্বয়ংক্রিয়। এই ঐচ্ছিকের মধ্যে আবার একটা আছে কি করটিক স্নায়ু, যেটা সংখ্যা 12 জোড়া, আর একটা আছে সুষুম্না স্নায়ু, যেটা 31 জোড়া। করটিক স্নায়ু 12 জোড়া তুমি অলরেডি পড়ে ফেলাইছো। ও টিটিয়াফা, জি ভাই সে হাসে। এর মধ্যে 128 সংবেদী, 346 11 12 চেষ্টীয়, 5 7 9 10 ছিল মিশ্র। এখন আসো আমরা ফার্স্টে মস্তিষ্ক সম্পর্কে জানবো। এই মস্তিষ্কের 3টা অংশে ভাগ করা হয়েছে, একটা অগ্র, মধ্য আর কি পশ্চাৎ, সবাই জানো। হ্যাঁ, মস্তিষ্ক হচ্ছে 3টা অংশ, এবং এই মস্তিষ্কের যে আবরণ, আমি সবসময় তোমাদের 9টা আবরণ একসাথে পড়তে বলছি, তার মধ্যে মস্তিষ্কের আবরণও কিন্তু ছিল। যারা এর আগের ক্লাস করছে তারা জানো, মস্তিষ্ক মত হচ্ছে মেনেনজিস। এই মস্তিষ্কের আবরণ যেরকম মেনেনজিস, তোমাকে আমি যে বললাম যে মস্তিষ্ক থেকে যে সুষুম্না কাণ্ড বের হয়, তার আবরণও কিন্তু মেনেনজিস। তাহলে মস্তিষ্ক, মেনেনজিস। যখন তুমি মস্তিষ্কের আবরণ পড়ছো মেনেনজিস, তখন তুমি মনে রাখবা মস্তিষ্ক থেকেই তো আমাদের সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড বের হয়, তাহলে সেটাও মেনেনজিস। হ্যাঁ, এর সাথে আরেকটু মিলাই পড়বা যে হৃৎপিণ্ডের আবরণ কি পড়ছিলাম মনে করে দেখি, হৃৎপিণ্ড ছিল পেরিকার্ডিয়াম, ফুসফুসেরটা একটু মনে করি প্লিউরা। হ্যাঁ, আমরা একটু মনে করবো কি বৃক্ক বললে রেনাল ক্যাপসুল, যকৃৎ গ্লিসন ক্যাপসুল। হ্যাঁ, অস্থি বললে পেরিঅস্টিয়াম, তরুণাস্থি পেরিকন্ডিয়াম, পেশি বা মাসেলের আবরণ বললে সার্কোলেমা। তাহলে এই যে 9টা আবরণ যদি একসাথে কেউ পড়ো, তোমরা সবাই খেয়াল করছে, আমি দেখছি যে সবাই পারো, যে 9টার মধ্যে 6-7টা পারো, একটা দুইটা আটকায় যায়। যেটা আটকাছে সেটাই যদি পরীক্ষায় আসে, তখন তো তুমি ভুল করবা। সেজন্য আমি বারবার তোমাদের যেগুলা বলি যে একই রকম জিনিস, একই রিলেটেড জিনিস একসাথে করে পড়তে হবে। পড়ার সিস্টেমই কিন্তু এটা। তোমরা যারা আমাদের উপর আস্থা রাখছো, অনেকেই রাখছো, আরো যারা এখনো আমাদের একটু কনফিউশন কাজ করছে, তোমরা আমাদের ক্লাসগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে তোমাদের শেখাই। হ্যাঁ, এবং তোমরা আমাদের উপর আস্থা রাখলে ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চ এফোর্ট আমরা দেবো, এবং সেটা সব থেকে বেস্ট প্রিপারেশন তোমাদের রয়্যাল থেকে তোমরা করতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের স্টুডেন্টকে সহজ করে মাথায় সাজিয়ে গুছাই দেওয়াই আমাদের কাজ। পড়াশোনা তুমি যদি মানে নিজে পড়লেও তো পারবা, কিন্তু সেটা তো কঠিন হয়ে যাবে, সেটা তোমার তো সময় বেশি লেগে যাবে। আমরা সহজ করে অল্প সময়ে সুন্দর করে মাথায় গুছাই দেওয়া,
এই দায়িত্বটা আমরা নিচ্ছি। ঠিক আছে, তোমাদের পড়তে হবে, খালি বুঝে শুনে পড়তে হবে। হ্যাঁ, কোয়ান্টিটি থেকে কোয়ালিটি ইম্পর্টেন্ট, বারবার একটাই কথা বলি আমি। ঠিক আছে, এটাই কিন্তু আসল। এখন আসো যে আমাদের এই মস্তিষ্কের যে মেনেনজিস, সেই মেনেনজিসে আবার তিনটা ঝিল্লি থাকে। হ্যাঁ, এই তিনটা ঝিল্লি পড়বা ড্যাপ দিয়ে। ড্যাপ, হ্যাঁ, ড্যাপ হচ্ছে ডি তে ডোরামিটার, এতে হচ্ছে অ্যারাকোনয়েড মিটার, পিতে হচ্ছে পায়ামিটার। তাহলে মেনেনজিসে তিনটা ঝিল্লি আছে, একটা হচ্ছে ডোরামিটার, অ্যারাকোনয়েড মিটার আর কি পায়ামিটার। এই ডোরামিটারের বাইরের দিকে যেটা, সেটাকে বলা হচ্ছে এপিডুরাল স্পেস। হ্যাঁ, তাহলে একটা থাকবে এপিডুরাল স্পেস, আর নিচেরটা হচ্ছে কি সাবডুরাল স্পেস। তাহলে একটা এপিডুরাল, একটা সাবডুরাল, এবং এই এপিডুরাল স্পেসের মধ্যে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। হ্যাঁ, তাহলে অ্যানেস্থেসিয়া কোথায় দেয়? এপিডুরাল স্পেসে। দেখবা যে আমাদের যে অপারেশনের সময় যে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, সেটা কোথায় দেওয়া হবে? এপিডুরাল স্পেস, যেটা আমরা পড়ছি মেনেনজিসে যে তিনটা ঝিল্লি, এর মধ্যে যেটা আমরা পড়ছি কি ড্রোমিটার, যেটা তার বাইরের যে স্পেসটা তাকে এপিডুরাল স্পেস বলা হয়, সেখানে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। সাবডুরাল স্পেস আমরা পড়ছি নিচে থাকবে, অ্যারাকোনয়েড মিটারের নিচে যে স্পেসটা তার নাম সাব অ্যারাকোনয়েড মিটার, মানে সাব অ্যারাকোনয়েড স্পেস, আর একদম ভেতরের ঝিল্লির নাম হচ্ছে পায়ামিটার। এই মেনেনজিসে কারো যদি জ্বালা পোড়া হয়, হ্যাঁ, প্রদাহ হয়, এক কথায় যে ইনফ্লামেশন যেটা বলি আমরা, তখন সেটাকে কি বলবো? মেনেনজাইটিস। তোমরা সবাই জানো যে কোনো কিছুর প্রদাহ আমরা পড়ছি টিস পড়ছি লাস্টে। হ্যাঁ, মস্তিষ্ক বললে মেনেনজাইটিস, হ্যাঁ, যে টনসিলের প্রদাহ বলে টনসিলাইটিস, হ্যাঁ, তোমার ফুসফুসে হলে প্লিউরাইটিস, হৃৎপিণ্ডে পেরিকার্ডাইটিস, ব্রঙ্কাইটিস, সাইনোসাইটিস, ওটাইটিস, সবকিছু টিস। তাহলে আমরা মস্তিষ্কে যদি জ্বালা পোড়া হয়, তাহলে সেটা হচ্ছে মেনেনজাইটিস। কিসের জন্য হতে পারে? একটা অবশ্যই ব্যাকটেরিয়ার জন্য। সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নেইসেরিয়া মেনেনজাইটিস দ্বারা এটা হয়ে থাকে। তোমার যদি মনে না থাকে, অথবা নাইজেরিয়া মেনেনজাইটিস দ্বারা মেনেনজাইটিস হয়ে থাকে। ঠিক আছে, এই মস্তিষ্কের মধ্যে আমরা দেখবো মস্তিষ্ক আমাদের কোথায় থাকে। আমাদের মাথার যে অস্থি, করটিকার যে মানে করটির যে করটিকা, করটি মানে আমরা জানি পুরোটা আর কি, তার মধ্যে যে মাথার টুকু যদি আলাদা করি, তাহলে সেই করটিকার যে একটা অস্থি আছে 8টা, তার মধ্যে আমরা পড়ছি আমাদের মস্তিষ্কটা অবস্থিত। মস্তিষ্ককে এনসেফালন বলা হয়। এবং এই মস্তিষ্ক যে 3টা ভাগ করছো, যেটা অগ্র সেটাকে প্রোসেনসেফালন বলবা, মধ্য মতে মেসেনসেফালন, পেছনেরটা হচ্ছে রম্বেনসেফালন বা পশ্চাৎ মস্তিষ্ক। যে মস্তিষ্কের মধ্যে আমরা শিখছি কি মস্তিষ্কের একটা আয়তন আছে। এই মস্তিষ্কের আয়তন সবাই জানো, এটাও অনেকবার শেখাইছি, 1500 সিসি। মস্তিষ্কের আয়তন 1500 সিসি আমরা মনে রাখবো। এই 1500 দিয়ে তোমাদের বলি সব সময়, এই 1500 দিয়ে 5টা কথা মনে রাখা যায়। তোমরা সবাই পড়ছো মুতু, থুতু, যকৃত, মস্তিষ্ক, শুক্রাণু। হ্যাঁ, তাহলে মুতু, থুতু, যকৃত, মস্তিষ্ক, শুক্রাণু। হ্যাঁ, তাহলে এই যে মুতু, বৃক্ক অধ্যায়ে পড়ছো প্রতিদিন একটা মানুষ 1500 ml মূত্র ত্যাগ করে। থুতু 3 অধ্যায়ে পড়ছো লালারস ক্ষরণ করে আমরা 1200 থেকে 1500 ml। যকৃত, এটাও 3 অধ্যায়ে পড়ছো, যকৃতের কাজ রক্ত সঞ্চয় করা, এ রক্ত সঞ্চয় করে 1500 সিসি, সিসিও যা এমএলও তা। হ্যাঁ, মস্তিষ্কের আয়তন 1500 সিসি, মেয়েদের ক্ষেত্রে 1300। শুক্রাণু প্রতি সেকেন্ডে তৈরি হয় 1500। তোমরা সবাই মনে রাখবা, শুক্রাণু প্রতি সেকেন্ডে তৈরি হয় 1500টা। আর তোমার কাছে মোট শুক্রাণু আছে 100 থেকে 300 মিলিয়ন। ছেলেরা, তোমরা তোমার বন্ধুদের সাথে যখন গল্প দাও, তখন তুমি বলবা যে আমার কাছে মিলিয়ন মিলিয়ন টাকা না থাকতে পারে, মিলিয়ন মিলিয়ন শুক্রাণু আছে। তোমার কাছে 100 থেকে 300 মিলিয়ন শুক্রাণু আছে, 1 সেকেন্ডে তৈরি হচ্ছে 1500টা করে। ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম। এরপরে আমরা আসি কি যে আমাদের এই মস্তিষ্ক গড়ে ওজনে বললে 1.3 থেকে 1.4 কেজি, যেটা মস্তিষ্ক হচ্ছে তোমার দেহের ওজনের 2%। যখন তুমি বলছো দেহের ওজনের 2% মস্তিষ্ক, 3 থেকে 5% আছে যকৃত। হ্যাঁ, দেহের ওজনে 8% আছে রক্ত। হ্যাঁ, তাহলে দেহের ওজনের 3 থেকে 2% আছে মস্তিষ্ক, 3 থেকে 5% বললে যকৃত, আর 8% আছে কি রক্ত। তাহলে এই 3টা পার্সেন্টেজ একসাথে মনে রাখবা। মস্তিষ্কের মধ্যে যে নিউরন থাকে 100 বিলিয়ন, আগেই পড়ে ফেলাইছি, না 100 বিলিয়ন না, নিউরন আর কি নিউট্রোফিল। মস্তিষ্ককে 3টে ভাগ করবা। অগ্র মস্তিষ্ক মানে কি প্রোসেনসেফালন, বলেছি মস্তিষ্ক হচ্ছে সেফালন, অগ্র আগে আছে মানে কি প্রো মানে আগে, তাহলে প্রোসেনসেফালন, মধ্য মেসেনসেফালন, পশ্চাৎ হচ্ছে রম্বেনসেফালন। এবং প্রত্যেকটা মস্তিষ্কে আবার 3টা করে অংশ দেখা যায়। যদি এখন মধ্য মস্তিষ্কে 4টা অংশ বলছে, আমরা সেটাই মনে রাখবো। তাহলে আমাদের অগ্র মস্তিষ্কে আবার 3টা অংশ, সব 3 মনে রাখবা। অগ্র মস্তিষ্কে তোমরা এটা সবাই জানো, একদম সামনে আছে কি সেরেব্রাম, তারপর আছে কি থ্যালামাস, হাইপোথ্যালামাস। তাহলে অগ্র মস্তিষ্কে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। অগ্রে আছে সেরেব্রাম, পশ্চাতে কিন্তু সেরেবেলাম। তাহলে একটা সেরেব্রাম,
অগ্রে, আর পশ্চাতে আছে সেরেবেলাম, সাথে আছে কি পন্স আর মেডুলা। তাহলে অগ্র মস্তিষ্কে সেরেব্রামের সাথে থ্যালামাস হাইপোথ্যালামাস, পশ্চাতে আছে সেরেবেলামের সাথে পন্স আর মেডুলা। আর মধ্য মস্তিষ্কে পড়বা সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, তার সাথে একটা মনে রাখবে টেকটাম। তাহলে এইগুলো হচ্ছে মধ্য মস্তিষ্কের অংশ, যদি একটু কঠিন তাও একটু শুনলে মুখস্থ হয়ে যাবে। সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সাথে হচ্ছে তোমার আরেকটা মনে রাখবো টেকটাম। ঠিক আছে, তাহলে এখন আসো এই যে প্রথমেই দেখো যে সেরেব্রাম যেটা, তাহলে একদম মস্তিষ্কের মধ্যে আমরা পড়ছি সেরেব্রামটাই, অগ্র মস্তিষ্কের মধ্যে সেরেব্রাম আছে প্রথম অংশ, এবং এটাই প্রধান অংশ, যেটা আমরা পড়ছি 80%। এই যে সেরেব্রাম যখন 80% সামনে আসবে, এই 80 আর কি আছে? হ্যাঁ, মনে রাখবা জিওলজির ফার্স্ট অধ্যায়ে পড়ছো কবুতর, একটা মুক্তজীবী প্রাণী যার বৈজ্ঞানিক নাম ছিল কলাম্বা লিভিয়া। সেই কবুতরকে আমরা ভালোবাসি, কবুতরের ক্রোমোজোম সংখ্যা 80। তাহলে মনে রাখবা কবুতর ভালোবাসি, তাই ক্রোমোজোম 80। হ্যাঁ, 3 অধ্যায় যখন পড়ছো যে স্থূলতা, যেটা মোটা হয়ে যাওয়া, হ্যাঁ অবশ্যই জিনগত কারণে 80% ক্ষেত্রে হয়ে থাকে। তুমি যখন কিডনি অধ্যায়, বৃক্কের অধ্যায় পড়ছো, বৃক্ক আমাদের প্রধান রেচন অঙ্গ, যার মাধ্যমে বর্জ্য নিষ্কাশন হয় 80%। আমরা যখন 7 অধ্যায় পড়ছি, আমাদের নিরেটস্থি আছে 80%, অক্ষীয় কঙ্কাল বললে 80টা। এখানে তুমি পড়ছো মস্তিষ্কের প্রধান অংশ সেরেব্রাম 80%। বোটানিতে যদি যাও, উদ্ভিদ ছাইল তত্ত্বের মধ্যে পড়ছিলাম যে তোমার পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, যেটা পাইরুভিক অ্যাসিডের মধ্যে 80% শক্তি জমা থাকে। তাহলে সব আমরা 80, কবুতর আমরা ভালোবাসি, কবুতরের ক্রোমোজোম 80। ঠিক আছে, এখন আসো এই সেরেব্রামের মধ্যে দুইটা খণ্ড আছে, সেটার নাম হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার, যেটা তুমি পড়লা ওই যে অ্যাপোলার নিউরন পড়ছো, আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তরে থাকে অ্যাপোলার নিউরন। এই যে সেরেব্রামের দুইটা খণ্ড অংশ, এটাকে বলা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার যে যুক্ত হয় একসাথে কিসের মাধ্যমে, সেটার নাম কর্পাস ক্যালোসাম। তাহলে সেরেব্রাল হেমিস্ফিয়ার দুইটাকে যুক্ত করে কে? কর্পাস ক্যালোসাম। তাহলে কর্পাস ক্যালোসাম মনে রাখবো আমরা। ঠিক আছে, এটা আসার মতো একটা কোশ্চেন এবার। ঠিক আছে, এখন আসো কি এই সেরেব্রামের মধ্যে একটা উঁচু ভাঁজ আছে আর একটা নিচু ভাঁজ। উঁচু উঁচু যে ভাঁজগুলা, এই উঁচু গুলাকে বলা হচ্ছে জাইরি বা জাইরাস, নিচু গুলাকে বলা হচ্ছে সালকি বা সালকাস। হ্যাঁ, তাহলে এর মধ্যে আমরা উঁচু ভাঁজ গুলাকে বলবো জাইরি বা জাইরাস, নিচু নিচু ভাঁজ গুলাকে বলবো হচ্ছে সালকি বা সালকাস। এর মধ্যে 5টা লোব আছে। হ্যাঁ, সেরেব্রামকে 5টা লোবে ভাগ করা যায়। তাহলে আমাদের যে অগ্র মস্তিষ্ক, তার মধ্যে যে প্রধান অংশ সেরেব্রাম, যেটা 80%, সেটা আবার 5টা লোবে ভাগ করা হয়েছে বা খণ্ডে। এই 5টা লোব যারা অস্থি অধ্যায় পড়ছো তারা জানো, আমাদের সামনের অস্থির নাম কি? ফ্রন্টাল। তাহলে ওখানেও আছে কি? ফ্রন্টাল লোব। পেছনেরটার নাম সবাই জানো অক্সিপিটাল, তাহলে ওখানকার পেছনের লোবের নাম কি? অক্সিপিটাল। দুই পাশে কি? প্যারাইটাল। কানের এই জায়গা কি? টেম্পোরাল। সাথে আর একটা বলা আছে লিম্বিক লোব। তাহলে ফ্রন্টাল, ফ্রন্টাল, অক্সিপিটাল, প্যারাইটাল, আমরা বলছি টেম্পোরাল, আর সাথে আরেকটা আছে লিম্বিক লোব। এই লোবগুলা কে কি কাজ করতেছে? প্রথমে বড় ফ্রন্টাল লোব কি করে? হ্যাঁ, মনে রাখবা ফ্রন্টাল। ফ্রন্টাল মানে ফ্রন্টে তোমার সামনে আর কি। সামনে কে আছে? মনে রাখবা তোমার সামনে তোমার মা বাপ আছে। হ্যাঁ, তোমাদের সামনে মা বাপের কথা চিন্তা করো, তাহলে কিন্তু তোমার পরীক্ষা কিন্তু তখন ভালো হবে, পড়াশোনা ভালো হবে, পড়াশোনা ভালো হলে পরীক্ষা ভালো হবে, মা বাপের কথাই চিন্তা করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, যে এই ফ্রন্টাল লোবের দেখো আমরা পড়ছি ফ্রন্টে আছে মা বাপ, অর্থাৎ মাতে আছে মানসিক বোধ, আর বথ হচ্ছে কি? বথ হচ্ছে বাক শক্তি। হ্যাঁ, তাহলে মানসিক বোধ আর বাক কেন্দ্র, তাহলে মানসিক বোধের কেন্দ্র আর বাক কেন্দ্র, এই দুইটা কোন লোবে আছে? ফ্রন্টাল লোবে। তাহলে ফ্রন্টাল লোবে হচ্ছে কি? মানসিক বোধের কেন্দ্র, আরেকটা আছে বাক কেন্দ্র। এই মা বাপ দিয়ে তোমাদের আরেকটা জিনিস শিখাইছিলাম, আমরা দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে কিছু নিউমেনিক, মানে অনেকে বলো ভাইয়া নিউমেনিক মনে রাখবো না, এমনি মনে রাখবো, কষ্ট অনেক। আমি যেটা করি, তোমাদের নিউমেনিক কিন্তু আমরা একই নিউমেনিক দিয়ে কয়েকটা জিনিস পড়ে ফেলাই। যেরকম এই মা বাপ দিয়ে কিন্তু আমরা আরেকটা পড়ছিলাম, জুওলজির ফার্স্ট অধ্যায়ে যদি চলে যাও, দ্বিপার্শ্বীয় প্রতিসম বলছিলাম, তখন তোমার দুই পাশে ছিল মা বাপ। যখন তোমার খারাপ সময়, তখন তোমার দুই পাশে তুমি কাকে পাবা? মা বাপকে পাবা। তোমার সামনেও কাকে পাবা? মা বাপকে পাবা। তাহলে ফ্রন্টাল লোবের মধ্যে মা বাপ, ওইদিকে দ্বিপার্শ্বীয় প্রতিসমের মধ্যে ছিল মা বাপতে ময়াকারে মানুষ, বয়াকারে ব্যাং, পথ হচ্ছে প্রজাপতি। এভাবে যখন মিলাই মিলাই পড়বা, আশা করি ইনশাল্লাহ তোমাদের প্রত্যেক জায়গায় তোমরা তখন সঠিক উত্তরটাই দিয়ে আসতে পারবা। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই যে ফ্রন্টাল লোব গেল, এরপর আছে কি? অক্সিপিটাল। হ্যাঁ, পেছনে যে অক্সিপিটাল যে লোবটা, সেটা মূলত আমাদের দৃষ্টি কেন্দ্র আর কি। হ্যাঁ, তাহলে ফ্রন্টাল হচ্ছে মা বাপ, অক্সিপিটাল আছে দৃষ্টি। টেম্পোরাল নাম শুনে বুঝতে পারছো,
কানে টিম্পানিক পর্দা থাকে, তাহলে কানে টেম্পোরাল, টেম্পোরাল কানে আমরা কি শুনি, তাহলে এটা হচ্ছে শ্রুতি কেন্দ্র। হ্যাঁ, মনে রাখবা যেটা প্যারাইটাল, মনে রাখবা প্যারাইটাল যেটা, হ্যাঁ তাহলে প্যারাইটাল মনে রাখবা পাশে কি হবে, দুই পাশে শাসা করে। হ্যাঁ, তাহলে প্যারাইটাল পাশে, তাহলে পাশে কি করবে, শাসা করবে, অর্থাৎ শাসা মানে কি সাধারণ আর স্বাদ, তাহলে শাসাতে সাধারণ আর কি স্বাদ। একটু আগেই পড়ে আসলাম, স্বাদ গ্রহণে কোন স্নায়ু কাজ করে, 7 আর 9, 7 মানে ফেসিয়াল, 9 মানে গ্লোসোফেলেঞ্জিয়াল। এখানে স্বাদ গ্রহণে কোন লোকটা কাজ করছে, শাসা, পাশে শাসা অর্থাৎ প্যারাইটাল, সাধারণ আর স্বাদ, ঠিক আছে। আর আরেকটা আছে লিম্বিক, যেটা সেটা সহজাত প্রবৃত্তি, খাদ্য, জনন, রেশন, তিনটা খুবই গুরুত্বপূর্ণ, খাবা, জনন হবে, রেশন হবে, তাহলে এগুলাতে কি করছে, লিম্বিক লোব, ঠিক আছে। তাহলে আমরা লোবগুলার গিয়ে পড়লাম। এখানে দুইটা মেটার আছে, একটা গ্রে মেটার, একটা হোয়াইট মেটার। গ্রে মেটার যেটা সবাই জানো, গ্রে মানে কি ধূসর, তাহলে গ্রে মেটারটা হচ্ছে ধূসর বর্ণের, এবং সেটার মধ্যে আমরা দেখবো, আর যেটা হোয়াইট মেটার সেটা ধবধবে সাদা আর কি। তাহলে এই গ্রে মেটার মনে রাখবা, গ্রে মেটার যেটা সেটা হচ্ছে, গ্রে মানে কি আমরা পড়ছি ধূসর, এবং এর মধ্যে সন দিয়ে মনে রাখবা, সন, সন মানে হচ্ছে দন্তের সাথে সিনাপস, দন্তের সাথে স্নায়ুকোষ, আর দন্তানত হচ্ছে নিউরোগ্লিয়া। সিনাপস, স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া নিয়ে গঠিত হচ্ছে কি তোমার গ্রে মেটার, যেটা ধূসর বর্ণের। আমরা বলছি যেটা হচ্ছে তোমার হোয়াইট মেটার, সেটা ধবধবে সাদা, ঠিক আছে। এই সেরেব্রামের কাজ কি, মনে রাখবা যেহেতু সেরেব্রামই প্রধান অংশ, এ প্রধান 80%, তাহলে এই হচ্ছে বস, তাহলে সেরেব্রাম যেহেতু প্রধান, সে হচ্ছে বস, তাহলে ওর বস দিয়ে ওর কাজ সব মনে রাখবা। বতে হচ্ছে বুদ্ধি, বতে বিশ্লেষণ, বতে বোধ অর্থাৎ মানসিক বোধ, আর বত হচ্ছে বাকশক্তি নিয়ন্ত্রণ। তাহলে বতে বুদ্ধি, বতে বিশ্লেষণ, বতে মানসিক বোধ, বতে হচ্ছে বাকশক্তি নিয়ন্ত্রণ, এগুলো সবকিছুতেই করছে সেরেব্রাম। দন্তের সাথে সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, আর দন্তের সাথে সব ঐচ্ছিক পেশির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। তাহলে বস দিয়ে মনে রাখবে সেরেব্রামের কাজ শেষ। এরপরে আসো থ্যালামাস। হ্যাঁ, তাহলে সেরেব্রাম হচ্ছে বস, এরপরে কারে পড়বা, থ্যালামাস। হ্যাঁ, এই থ্যালামাস যেটা, থ্যালামাস, থ্যালামাসের মধ্যে আমরা দেখবো কি, থ্যালামাসের কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এর শুধু কাজই পড়তে হবে, 5টা কাজ আমরা মনে রাখবো। থ্যালামাস মনে রাখবা স্টেশন কেন্দ্রে, হ্যাঁ স্টেশন কেন্দ্রে ঘুমন্ত ব্যক্তিকে, দেখবে স্টেশনের মধ্যে অনেক মানুষ ঘুমিয়ে থাকে, সেই ঘুমন্ত ব্যক্তিকে স্পর্শ করবা না, তাহলে স্পর্শ করো না, তাহলে স্টেশন কেন্দ্রে ঘুমন্ত ব্যক্তিকে স্পর্শ করো না। স্টেশন মানে এটা রিলে স্টেশন হিসেবে কাজ করে, কেন্দ্র মানে আবেগের কেন্দ্র, অনুভূতির কেন্দ্র, অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক কেন্দ্র হিসেবে কাজ করে, ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ জাগিয়ে তুলতে সাহায্য করে। হ্যাঁ, তুমি হঠাৎ জেগে উঠছো, তোমার ডাকলে ঘুমিয়ে আসো, এই যে ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ জাগিয়ে তুলছে কে, তোমার থ্যালামাস। ব্যক্তিতে হচ্ছে ব্যক্তিত্ব এবং সামাজিক আচরণ, এটাও নিয়ন্ত্রণ করছে তোমার থ্যালামাস। স্পর্শতে মনে রাখবে স্পর্শ, চাপ, যন্ত্রণা, এগুলাতে কাজ করে আছে থ্যালামাস। তাহলে থ্যালামাসের কাজ বললে স্বয়ং টনিক, এটা আমরা মনে রাখবো কি, স্পর্শ কেন্দ্রে ঘুমন্ত ব্যক্তিকে স্পর্শ করো না, স্টেশন কেন্দ্রে ঘুমন্ত ব্যক্তিকে স্পর্শ করো না, এটাই তোমার থ্যালামাসের কাজ। এরপর আসো হাইপোথ্যালামাস। হ্যাঁ, তাহলে থ্যালামাসের পরে কাকে পড়বো আমরা, হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস এ হচ্ছে তোমার বায়োলজিক্যাল ক্লক বলা হয়। হাইপোথ্যালামাসকে কি বলবা, বায়োলজিক্যাল ক্লক। তাহলে বায়োলজিক্যাল ক্লক বলা হচ্ছে কাকে, হাইপোথ্যালামাসকে, এবং এটাকে শুধু বায়োলজিক্যাল ক্লকই না, এটাকে আবার মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়। হ্যাঁ, তাহলে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, তাহলে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে কেন, সবাই তোমরা জানো মাস্টার গ্ল্যান্ড কে, পিটুইটারি। তোমার দেহের সব থেকে ছোট গ্রন্থির নাম হচ্ছে পিটুইটারি। সেই পিটুইটারি কিন্তু সব থেকে ছোট হইলেও সব থেকে বেশি হরমোন ক্ষরণ হয় পিটুইটারি থেকে, এই পিটুইটারিকেই বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। আর সেই পিটুইটারি গ্রন্থিকে তোমার নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, তাই হাইপোথ্যালামাসকে আমরা বলবো মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, এটাকেই বলা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। এর অনেকগুলো কাজ আছে, এটা আমরা অগ্র মস্তিষ্কের অংশ, এবং এই হাইপোথ্যালামাস মনে রাখবা এর কাজ স্বয়ং টনিক দেহে, স্বয়ং টনিক দেহে তাপ বেড়েছে। হ্যাঁ, তাহলে স্বয়ং টনিক দেহে তাপ বেড়েছে, অন্তরায় ঘাম ঝরেছে, তাহলে অন্তরায় ঘাম ঝরেছে, তাহলে স্বয়ং টনিক দেহে তাপ বেড়েছে, অন্তরায় ঘাম ঝরেছে, এটা কার কাজ, হাইপোথ্যালামাসের কাজ। মানে কি, স্বয়ংতে তুমি দেখো ফার্স্টে স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে, তাহলে স্বয়ংতে কি, স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে। টতে মনে রাখবা টপিক হরমোন ক্ষরণ করে,
টপিক হরমোন ক্ষরণ করবে, নিতে হচ্ছে নিউরো হরমোন। এই টপিক হরমোন আর নিউরো হরমোন এটা পাবা কোথায়? যে পিটুইটারি গ্রন্থির মধ্যে পাবা। হ্যাঁ, এই অধ্যায়ে আমরা লাস্টের দিকে যে হরমোন গ্রন্থি যে ছকটা পড়বো সেখানে আমরা দেখবো। এবং দেখো রতে রক্তচাপ নিয়ন্ত্রণ, দেহতাপতে দেহতাপ নিয়ন্ত্রণ, অন্ততে অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ, ঘামতে আসছে ঘাম, ঘৃণা, ঘুম, পীড়ন, ক্ষুধা সবকিছু নিয়ন্ত্রণ করে কি? হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসের কাজ দেখো ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এই অগ্র মস্তিষ্ক সম্পর্কে তুমি জেনে গেছো, ঠিক আছে। এরপরে আসো কি? মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কে আমরা বলছি দুইটা সেরেব্রাল কি থাকবে? একটা সেরেব্রাল পেডাঙ্কল, একটা সেরেব্রাল অ্যাকুইডাক্ট। একটা বাবা সেরেব্রাল পেডাঙ্কল, একটা সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সাথে কর্পোরা কোয়াড্রিজেমিনা, আর একটা হচ্ছে টেকটাম। নামগুলো মনে রাখতে হবে এবং এর একটা কাজ আছে খুবই গুরুত্বপূর্ণ। তুমি এই যে একই সাথে এই যে ক্লাস যারা করতেছো, একই সাথে আমার কথাও শুনতে পারছো, আমাকে দেখতেও পারছো। এই যে শ্রবণ এবং দর্শনে যে সমন্বয় ঘটিয়ে যেটা প্রতিবেদন সৃষ্টি করে দিচ্ছে তোমার, কে করে দিচ্ছে? মধ্য মস্তিষ্ক। তার মানে তোমার মধ্য মস্তিষ্ক ঠিক আছে, এটাই মধ্য মস্তিষ্কের কাজ। এরপরে আসছে পশ্চাৎ মস্তিষ্ক বা রম্বেনসেফালন, যেটা আমরা অগ্র মস্তিষ্কে পাইছি সেরেব্রাম, পশ্চাতে পাবো সেরেবেলাম। হ্যাঁ, এবং এই সেরেবেলাম এটা পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে বড় অংশ, যার ওজন 150 গ্রাম। তাহলে সেরেবেলাম বললে 150 গ্রাম। এই 150 গ্রাম আরেকটা জিনিস আছে, শিশুদের যকৃৎ। যেমন তুমি যকৃতের অধ্যায় পড়ছো, শিশুদের যকৃৎ 150 গ্রাম। তোমার ক্ষেত্রে যদিও 1.4 থেকে 1.8 কেজি, ছেলেদের, মেয়েদের 1.2 থেকে 1.4 কেজি, এবং এটা আমাদের দেহের সব থেকে বড় গ্রন্থি। হ্যাঁ, এবং কিন্তু শিশুদের ক্ষেত্রে যকৃতের ওজন 150। এই যে মস্তিষ্কের সেরেবেলাম যেটা, সেটা 150 গ্রাম। এটা পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে বড় অংশের মধ্যে দুটা গোলার্ধ থাকে, যার নাম আছে ভার্মিস। তাহলে এটা গেল সেরেবেলাম। এই সেরেবেলামেরও কাজ আছে। সেরেবেলামের কাজ মনে রাখবা, কি কাজ করতেছে? সেরেবেলাম কাজ করতেছে চলার পথে, মনে রাখবা, চলার পথে, চলার পথে পেশির টানে, চলার পথে পেশির টানে ভারসাম্য পাই। তাহলে চলার পথে পেশির টানে ভারসাম্য পাই। হ্যাঁ, তাহলে চলা মানে হচ্ছে চলাফেরার দিক নির্ধারণ, চলাফেরা নিয়ন্ত্রণ, দুইটা। পেশি টানতে পেশি টান নিয়ন্ত্রণ, আর ভারসাম্য। তাহলে দেখো এই চারটাই কাজ আছে, সেরেবেলামের কাজ শেষ। তারপরে বড় হচ্ছে কি তোমার পন্স আর মেডুলা। সবাই ফুসফুসের অধ্যায় পড়ার সময় পড়ছিল, আমাদের মস্তিষ্কের 4টা কেন্দ্র যেটা শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এর মধ্যে পন্সে ছিল 2টা, মেডুলায় ছিল 2টা। পন্সের 2টার নাম ছিল কি? নিউমোট্যাক্সিক আর অ্যানিউস্টিক। মেডুলায় ছিল কি? প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। তাহলে পন্সে ছিল নিউমোট্যাক্সিক আর অ্যানিউস্টিক, মেডুলায় ছিল প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। অর্থাৎ তোমার পন্স শ্বসন কার্য নিয়ন্ত্রণ করবে, মেডুলাও শ্বসনে কাজ করবে। এবং এই পন্সের আর কি? শ্বসন কার্যের সাথে এরা প্রতিবর্ত ক্রিয়ায় তোমার রিফ্লেক্স সেন্টার হিসেবেও পন্স কাজ করে। তাহলে এরা শ্বসন কার্য এবং এটা প্রতিবর্ত কেন্দ্র হিসেবেও কাজ করতেছে। এরপরে লাস্ট আছে মেডুলা। মেডুলা অবলঙ্গটার মধ্যেও শ্বসনে তো কাজ করবেই, সাথে আর কি কাজ করবে? মেডুলার কাজগুলো অনেকগুলো কাজ আছে। মেডুলা বা মেডুলা অবলঙ্গটার কাজ মনে রাখবো নরম পেরেক। যদিও পেরেক নরম হয় না, হ্যাঁ, তাহলে তোমার মেডুলা পড়ার ক্ষেত্রে পেরেকও নরম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই নরম পেরেক দিয়ে মনে রাখবা যতগুলা ন যুক্ত শব্দ আছে। হ্যাঁ, তাহলে ন মানে কি? দেখো প্রথমে হৃদস্পন্দন। হ্যাঁ, তোমার বইয়ের মধ্যে যদি মেডুলার কাজ যদি দেখো, প্রথমে হৃদস্পন্দন, লাস্টে ন আছে। বমন, লালাক্ষরণ। হ্যাঁ, তারপরে কি আছে? শ্বসন, গলাৎকরণ, রক্তবাহিকা সংকোচন, সবার লাস্টে ন আছে। ন থাকলেই কার কাজ? মেডুলা অবলঙ্গটার কাজ। হ্যাঁ, রথ হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ, মতে মলমূত্র ত্যাগ নিয়ন্ত্রণ, পথ হচ্ছে পেশি, এই পথ হচ্ছে পৌষ্টিক নালীর পেরিস্টালসিস। আমরা বলছি পথ হচ্ছে কাশি, কতে করটিক স্নায়ুর উৎসস্থল। করটিক স্নায়ু কোন কোনগুলা? তোমাদের ওই যে প্রথমেই পড়ানোর সময় বলেছি 9 থেকে 12 মেডুলা থেকে উৎপত্তি হয়। 9 থেকে 12, 9 মানে হচ্ছে কি? 9 মানে গ্লোসোফ্যালেঞ্জিয়াল, 10 মানে ভেগাস, 11 স্পাইনাল অ্যাক্সেসরি, 12 হাইপোগ্লোসাল। এই 4টা আছে মেডুলা থেকে। ওই যে 5 নম্বর বলছিলাম, পথে 5, পথে পংসের পার্শ্বদেশ থেকে ট্রাইজেমিনাল, যেটা, ঠিক আছে। তাহলে আমরা এটা পড়ছি। এবং এই যে পন্স আর মেডুলা পড়লা, তার সাথে যদি মধ্য মস্তিষ্ককে যোগ করি, তাহলে মধ্য মস্তিষ্ক, পন্স, মেডুলা একসাথে মিলে কি গঠন করে? ব্রেইন স্টেম। তাহলে ব্রেইন স্টেম কারা কারা মিলে গঠন করছে? মধ্য মস্তিষ্কের সাথে পন্স আর মেডুলা মিলে ব্রেইন স্টেম। এরপর আসে মস্তিষ্কের ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ বা গহ্বর, 4টা আছে। তোমার যেমন হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা, এখানে মস্তিষ্কের ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ আছে 4টা, ঠিক আছে। এই 4টার মধ্যে 2টায় আছে পার্শ্বীয় ভেন্ট্রিকল, একটা তৃতীয় ভেন্ট্রিকল আর একটা চতুর্থ ভেন্ট্রিকল। তাহলে মস্তিষ্কের ভেন্ট্রিকল 2টা পার্শ্ব কই থেকে আসছে? ওই যে 2টা সেরেব্রাল হেমিস্ফিয়ার আছে অগ্র মস্তিষ্কের,
সেখান থেকে দুইটা পার্শ্বীয় ভেন্ট্রিকল আসে। আমরা পড়ছি তৃতীয় ভেন্ট্রিকলটা থ্যালামাসের মধ্যবর্তী গহ্বরকে তৃতীয় ভেন্ট্রিকল বলা হচ্ছে। তাহলে সেরেব্রাল হেমিস্ফিয়ার থেকে আসছে দুইটা পার্শ্বীয় ভেন্ট্রিকল, থ্যালামাসের মধ্যবর্তী গহ্বরকে বলা হচ্ছে তৃতীয় ভেন্ট্রিকল, এবং এর মধ্যে একটা ফোরামেন থাকে যেটাকে বলা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন বা ফোরামেন অফ মনরো বলা হয়। আর যেটা চতুর্থ ভেন্ট্রিকল, এটা পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে আমরা অবস্থান পাবো। এবং এই যে তৃতীয় আর চতুর্থ ভেন্ট্রিকল, তৃতীয় ভেন্ট্রিকল থ্যালামাস থেকে, থ্যালামাস কি অগ্র মস্তিষ্কের মধ্যে, আর পশ্চাৎ মস্তিষ্কের চতুর্থ ভেন্ট্রিকল, এই দুটাকে যে যোগ করে দিচ্ছে এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের একটা অংশ, ওকে বলা হচ্ছে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস বলা হয়। এটা তৃতীয় আর চতুর্থ ভেন্ট্রিকলকে যোগ করছে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। দুইটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট আসার মতো। তৃতীয় আর চতুর্থ ভেন্ট্রিকলকে যোগ করছে কি অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, আর দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে যোগ করে কে কর্পাস ক্যালোসাম। তাহলে একটার উত্তর কর্পাস ক্যালোসাম, একটা অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু মস্তিষ্কের অংশ স্নায়ুতন্ত্রের আমরা অংশটুকু পড়লাম। এখন আমরা দেখবো কি আমাদের মাঝখানে চোখ আর কান আছে, এটা আমরা পরে দেখবো। আগে দেখবো হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি সমূহ। তাহলে অধ্যায়ের লাস্টের দিকে তোমরা যে অন্তঃক্ষরা গ্রন্থি পড়ছো, মানে আমাদের অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুই রকম গ্রন্থি আছে, সবাই জানো। যেগুলো অন্তঃক্ষরা সেগুলো হচ্ছে কি হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরণ হয়? হরমোন। আর বহিঃক্ষরা থেকে হচ্ছে এনজাইম। তাহলে একটা অন্তঃক্ষরা মনে রাখবো, অতে অন্তঃক্ষরা, অতে হচ্ছে অনাল অর্থাৎ নালীবিহীন, কারা হচ্ছে তারা হচ্ছে হরমোন। আর তাহলে বহিঃক্ষরা যেটা সেটা হচ্ছে কি সনাল নালীযুক্ত, সেটা হচ্ছে কি ক্ষরণ হয়? এনজাইম। তাহলে একটা থেকে হরমোন আসছে, একটা থেকে এনজাইম আসতেছে। এবং আমরা জানি যারা অন্তঃক্ষরা বহিঃক্ষরা উভয় হিসেবেই যারা কাজ করে তারা হচ্ছে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কি মনে আছে? যখন তোমরা 3 অধ্যায় পড়ছিলা মিশ্র গ্রন্থি পড়াইছিলাম 3 মহাশয়। হ্যাঁ, একটা হচ্ছে কি শুক্রাশয়, মানে ছেলেদের কাছে আছে, একটা মেয়েদের কাছে আছে ডিম্বাশয়, আর একটা দুইজনের কাছে আছে কি অগ্নাশয়। তাহলে শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্নাশয় 3 মহাশয়, এর সাথে যকৃত বলা যায়। এরা সবাই হচ্ছে মিশ্র গ্রন্থি। আমরা মনে রাখবো যারা অন্তঃক্ষরা তারা শুধুই হরমোন ক্ষরণ করবে, বহিঃক্ষরা তারা শুধু এনজাইম ক্ষরণ করে। আমাদের এখানে অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা আছে। এই অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে ফার্স্টেই কোন গ্রন্থি পড়বা? সব থেকে ছোট যেটা আমরা জানি, সব থেকে ছোটটা হচ্ছে কি পিটুইটারি। তোমার দেহের সব থেকে ছোট গ্রন্থি বললে পিটুইটারি, সব থেকে বড় সবাই জানো যকৃৎ। হ্যাঁ, তাহলে যকৃৎ সব থেকে বড় গ্রন্থি, সব থেকে ছোট পিটুইটারি। কিন্তু পিটুইটারি থেকে সব থেকে বেশি হরমোন ক্ষরণ হয়। এর অগ্রভাগ থেকে আসে 7টা হরমোন। হ্যাঁ, অগ্রভাগ থেকে যে 7টা হরমোন আসে মনে রাখবা মেলা ফ্ল্যাট গ্রুপ। হ্যাঁ, তাহলে মেলা ফ্ল্যাট গ্রুপ, তাহলে মেলা ফ্ল্যাট গ্রুপ দিয়ে মনে রাখবা যে তোমার পিটুইটারির অগ্রভাগ থেকে 7টা হরমোন আসে, পশ্চাৎ থেকে আরো 2টা আসে। সব থেকে বেশি হরমোন ক্ষরণ হয় এই গ্রন্থি থেকে, এবং এজন্য এটাকে বলা হচ্ছে প্রধান বা প্রভু গ্রন্থি বা প্রিন্সিপাল গ্ল্যান্ড বা মাস্টার গ্ল্যান্ড বা নিয়ন্ত্রক গ্রন্থি। হ্যাঁ, নিয়ন্ত্রক গ্রন্থিটা মনে রাখতে হবে। ঠিক আছে, নতুন ভাবে এটা যুক্ত করছে। আমরা এই পিটুইটারির অগ্রভাগ থেকে যে 7টা হরমোন আসে, মেলা মানে কি মেলানোসাইট উদ্দীপক হরমোন, এফতে এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ তে লুটিনাইজিং হরমোন, এসিটিএইচ অ্যাড্রেনোকর্টিকোটপিক হরমোন, টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গতে হচ্ছে গ্রোথ হরমোন, পথে হচ্ছে প্রোল্যাকটিন, পথে হচ্ছে প্রোল্যাকটিন। হ্যাঁ, তাহলে আমাদের দেখো এই 7টা হরমোন মনে রাখবা মেলা ফ্ল্যাট গ্রুপ, মেলা ফ্ল্যাট গ্রুপ, মেলা ফ্ল্যাট গ্রুপ। তাহলে মেলাতে মেলানোসাইট উদ্দীপক হরমোন, এর একটা কাজ আছে, এটা মেলানিন ক্ষরণ করে। এবং এই মেলানিন তোমার ত্বক এবং চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে। সবাই জানে মেলানিন যদি বেশি ক্ষরণ হয় তখন আমাদের গায়ের রং কি হয়ে যায়? কালো হয়ে যায়। তাহলে এই মেলানিন আমাদের ক্ষরণ হচ্ছে কই থেকে? মেলানোসাইট উদ্দীপক হরমোন থেকে। এটা কে ক্ষরণ করছে? পিটুইটারি গ্রন্থি থেকে। তাহলে আমরা এটা মনে রাখবো। এখান থেকে এফএসএইচ মানে ফলিকল স্টিমুলেটিং বা উদ্দীপক হরমোন, এলএইচ যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ লুটিনাইজিং, এবং একই সাথে মনে রাখবে এলএইচ এলতে লেডিস, তাহলে এটা মেয়েদের ক্ষেত্রে কি করে? এই এলএইচ মেয়েদের ডিম্বপাত ঘটায়। হ্যাঁ, ডিম্বপাত বা ওভুলেশন হয় কততম দিনে হয়? 14তম দিনে। হ্যাঁ, তোমরা সবাই যখন 9 অধ্যায় পড়বা যে আমাদের মেয়েদের ক্ষেত্রে যে ওভুলেশন হয়, মেনস্ট্রুয়েশনের যে 28 দিনের সাইকেল আছে তার মাঝামাঝি যে দিনটা আছে 14তম দিন, তখনই কি আছে? ওভুলেশন বা ডিম্বপাত হয়। কোন হরমোনের প্রভাবে হয়? এলএইচ এর প্রভাবে হয়। সাথে এরা দুগ্ধক্ষরণেও সাহায্য করে। আবার এ শুধু মেয়েদেরই হেল্প করছে না, তোমার ক্ষেত্রেও হেল্প করবে। তোমার যে ছেলেদের ক্ষেত্রে যে হরমোনটা টেস্টোস্টেরন, সেটা ক্ষরণেও তোমার সাহায্য করছে কি? এলএইচ। হ্যাঁ, এরপরে যেটা প্রোল্যাকটিন, যেখানেই ল্যাক্টো সেখানেই দুগ্ধ,
তাহলে মনে রাখবে প্রোডাক্টিন কি করবে, দুগ্ধক্ষরণ। আর দুগ্ধ যেহেতু ক্ষরণ হয় তখন স্তন গ্রন্থি কি হবে, বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাহলে দেখো দুগ্ধক্ষরণে কে করছে, প্রোল্যাক্টিনও হেল্প করছে, এলএইচও হেল্প করছে। ঠিক আছে, তাহলে আমরা অগ্রভাগের হরমোন গুলো জানলাম। পশ্চাৎ থেকে দুইটা হরমোন আসে। হ্যাঁ, পশ্চাৎ থেকে যে দুইটা হরমোন আসে তার নাম হচ্ছে একটা অক্সিটোসিন, আর একটা হচ্ছে মনে রাখবা এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক বা ভ্যাসোপ্রেসিন। হ্যাঁ, এবং এই পশ্চাতে দুইটা নিউরো হরমোন, অগ্রভাগের মধ্যে চারটা আছে টপিক হরমোন। এই যে টপিক হরমোন, নিউরো হরমোন কে ক্ষরণ করছিল হাইপোথ্যালামাস। ঠিক আছে, তাহলে হাইপোথ্যালামাস কিভাবে করছে, ও পিটুইটারিকে কন্ট্রোল করছে, আর পিটুইটারি সেই হরমোনগুলো ক্ষরণ করছে। হ্যাঁ, তাহলে এই যে অক্সিটোসিন এ করে জরায়ুর সংকোচন, সাথে দুগ্ধক্ষরণ। তাহলে দুগ্ধক্ষরণে তিনজন কাজ করছে, অক্সিটোসিন কাজ করছে, হ্যাঁ এখান থেকে প্রোল্যাক্টিন কাজ করছে, এবং একসাথে মনে রাখবো এলএইচও কাজ করছে। তিনটাই দুগ্ধক্ষরণে হেল্প করে। অক্সিটোসিন জরায়ুর সংকোচনেও সাহায্য করে। তোমার 9 অধ্যায় পড়ার সময় দেখবা গর্ভ অবস্থায় জরায়ু 20 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। আবার সেটা যখন বৃদ্ধি পাইছে তাহলে সেটা তো আবার সংকোচন করা লাগবে, কে করবে, অক্সিটোসিন করবে। হ্যাঁ, আর এডিএইচ যেটা বৃক্ক অধ্যায়ে পড়ছে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটাকে বলা হচ্ছে ভ্যাসোপ্রেসিন। তাহলে এটা সবাই জানো, পানি পুনঃশোষণে সাহায্য করে, মানে মূত্র কম ত্যাগ করিয়ে সেই পানিটা বৃক্কে ফেরত নিয়ে আসে, এবং একই সাথে আরেকটা কাজ করে, রক্তবাহিকার সংকোচনেও সাহায্য করে। তুমি এইভাবে মনে রাখতে পারো, যেহেতু এর আরেকটা নাম ভ্যাসোপ্রেসিন, ভেসেল মানে রক্তবাহিকা, প্রেস করা মানে সংকোচন করা, তাহলে এটা রক্তবাহিকার সংকোচনে হেল্প করে। তাহলে এই 9টা হরমোন, অগ্রভাগ থেকে 7টা, পশ্চাৎ থেকে আসলে 2টা, এবং এদের কাজ এটা আমরা জানলাম পিটুইটারি গ্রন্থি থেকে। এরপর আছে পিনিয়াল যে গ্রন্থিটা, পিনিয়াল গ্রন্থি থেকে একটা হরমোন ক্ষরণ হয়, তার নাম হচ্ছে মেলাটোনিন। হ্যাঁ, তাহলে মেলাটোনিন, ওইদিকে পড়লা মেলানোসাইট উদ্দীপক হরমোন, যেটা মেলানিন ক্ষরণ করলো, আর এটা হচ্ছে মেলাটোনিন, যেটা পিনিয়াল গ্রন্থি থেকে আসে। এই মেলাটোনিন কি করবে, তোমার ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ এবং যৌন অঙ্গে সক্রিয়তা ঘটাবে। তাই মেলাটোনিন কি করবে, ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ এবং যৌন অঙ্গে সক্রিয়তা ঘটায়। আবার এটা আসছে কই থেকে, পিনিয়াল গ্রন্থি থেকে। এরপর আসছে কি, থাইরয়েড থেকে আমরা মনে রাখবো 3টা হরমোন আসে। থাইরয়েড থেকে কি কি আসে, T4, T3 আর সিটি। T4 মানে থাইরক্সিন, T3 মানে কি, ট্রাই, তাই মনে রাখবো ট্রাই আয়োডোথাইরোনিন, আর সিটিতে আসছে ক্যালসিটোনিন। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে 3টা হরমোন আসে, T4, T3, সিটি। T4 মানে থাইরক্সিন, T3 ট্রাই আয়োডোথাইরোনিন, সিটিতে ক্যালসিটোনিন। এবং এই ক্যালসিটোনিনের মধ্যে পড়বা ক ক ক, কতে ক্যালসিটোনিন, কতে ক্যালসিয়ামের মাত্রা, কতে কমায়, অর্থাৎ নিয়ন্ত্রণ করে। তাহলে ক্যালসিটোনিন ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, কমায়। এরপর আছে প্যারাথাইরয়েড গ্রন্থি বললে 2 জোড়া, আর সেখান থেকে হরমোন ক্ষরণ হয় একটাই, তার নাম প্যারাথাইরয়েড হরমোন, বা তুমি প্যারাথ হরমোন বলতে পারো, বা প্যারাথাইরিনও বলতে পারো। তাই প্যারাথাইরয়েড গ্রন্থি বললে 2 জোড়া, হরমোন আসে একটা। এই প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে কি, ক্যালসিয়াম আর ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। এবং প্যারাথাইরয়েড হরমোন যদি কারো কমে যায়, সবাই মনে রাখবা, প্যারাথাইরয়েড হরমোন কমে গেলে টিটানি রোগ হয়। কি হয়, টিটানি। হ্যাঁ, তাহলে এই প্যারাথাইরয়েড হরমোন ফসফরাস আর ক্যালসিয়ামের বিপাক নিয়ন্ত্রণ করে। এরপর আছে থাইমাস একটা সাময়িক গ্রন্থি, সবাই রক্ত অধ্যায় লসিকার মধ্যে পড়ছিলা, লসিকা গ্রন্থি 5টা, তার মধ্যে একটা থাইমাস একটা সাময়িক গ্রন্থি। থাইমাস থেকে 2টা হরমোন ক্ষরণ হয়। এখানে একটা লেখা আছে থাইমোসিন, আর একটা তুমি রক্ত অধ্যায় পড়ছো থাইমোপয়েটিন। তাহলে থাইমাস একটা সাময়িক গ্রন্থি, এটা একটা লসিকা গ্রন্থি। এখান থেকে 2টা হরমোন আসে, একটা থাইমোসিন, থাইমোপয়েটিন। সবাই জানো থাইমোপয়েটিন আসছে থাইমাস থেকে। আর একটা সাথে মিলাই পড়বা, এটা থাইমোপয়েটিন, আর একটা আছে এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন কিন্তু আসে বৃক্ক থেকে, কাজ করে কিন্তু এরিথ্রোসাইট, অর্থাৎ লোহিত রক্তকণিকায়। ঠিক আছে, এবং এরা কি করবে, তোমার লিম্ফোসাইট প্রস্তুত করবে। যেহেতু লিম্ফোসাইট প্রস্তুত করছে থাইমোসিন আর থাইমোপয়েটিন, তাহলে লিম্ফোসাইটের মধ্যে আবার কি হবে, অ্যান্টিবডি উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এটার কাজ। এরপর আছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা সবাই পরিপাকের অধ্যায়ে পড়ছো, যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4টা কোষ থাকে। হ্যাঁ, এই 4টা কোষের মধ্যে পড়ছো যে আলফা কোষ থেকে, এটা সবাই ভুল করো, আলফা কোষ থেকে ইনসুলিন দাগাও, কিন্তু আলফা কোষ থেকে কিন্তু ইনসুলিন না, আলফা কোষ থেকে ক্ষরণ হয় গ্লুকাগন, আর বিটা কোষ থেকে ক্ষরণ হয় ইনসুলিন। এবং সবাই জানে ইনসুলিন গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে কমায়। এইভাবে মনে রাখবে, যারা ডায়াবেটিস রোগীদের কি গ্লুকোজ বেড়ে যায়, তাই ইনসুলিন দেওয়া হয়। তোমার কেন দেওয়া লাগছে না, তোমার অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন আসতেছে, এই ইনসুলিন ক্ষরণ করছে, যেটা গ্লুকোজটা, অতিরিক্ত গ্লুকোজটাকে গ্লাইকোজেন বানায় জমা রাখছে যকৃতের মধ্যে। আবার যেটা গ্লুকাগন উল্টো কাজ করবে, যেটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে ক্ষরণ হবে, ওই যে গ্লাইকোজেন জমা রাখছে ইনসুলিন, সেই গ্লাইকোজেনটাকে আবার ভেঙে
গ্লুকোজ করে দেবে কে? এই গ্লুকাগন, যেটা আসছে আলফা কোষ থেকে। ডেল্টা কোষ থেকে আসে সোমাটোস্ট্যাটিন, আর গামা কোষ যেটা, তার আরেকটা নাম আছে পিপি কোষ। এটা দিয়ে মনে রাখবা, এক পিতে প্যানক্রিয়াটিক, আরেক পিতে আসছে পলিপেপটাইড, এটা ক্ষরণ করবে। হ্যাঁ, এরপর অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল যেটা, এটাও বৃক্ক অধ্যায়ে পড়ছো। অ্যাড্রেনাল যে গ্রন্থি আছে, রেনালের বৃক্কের মধ্যে পড়ছো কি, একটা বাইরে থাকে কি কর্টেক্স, হ্যাঁ, আর মধ্যে কি আছে মেডুলা। তাহলে বাইরে কর্টেক্স, মধ্যে আছে মেডুলা। কর্টেক্স থেকে যে হরমোন গুলো আসে দুইটা তিনটা আর কি, মনে রাখবা। কর্টেক্স আছে কর্টি, একটা গ্লুকোকর্টিকয়েড, দেখো কর্টি আছে, মিনারেলো কর্টিকয়েড, তার মধ্যেও কর্টি আছে, সাথে আরেকটা মনে রাখবা গোনাডো কর্টিকয়েড, তার মধ্যেও কর্টি আছে। হ্যাঁ, তাহলে কর্টি থাকলেই মনে রাখবা কর্টেক্স থেকে আসছে। এবং এখান থেকে মনে রাখবা এটা অ্যাড্রেনাল কর্টেক্স, তুমি এবিসি দিয়ে মনে রাখবা। এতে অ্যাড্রেনাল কর্টেক্স এর, বিতে বেড়ে গেলে সিতে হবে কুশিং সিনড্রোম। তাহলে কুশিং সিনড্রোম কখন হবে? মনে রাখবা এবিসি, এতে অ্যাড্রেনাল কর্টেক্স এর ক্ষরণ যদি বেড়ে যায়, বিতে বেড়ে গেলে সিতে হবে কুশিং সিনড্রোম। একই সাথে মনে রাখবা এটা যদি কমে যায় তাহলে হবে অ্যাডিসন ডিজিজ। তাহলে অ্যাড্রেনাল কর্টেক্স এর মানে অ্যাড্রেনাল কর্টেক্স এর ক্ষরণ বেড়ে গেল, অর্থাৎ কর্টেক্স এর মধ্যে তিনটা অংশ, সেটা গ্লুকোকর্টিকয়েড বেড়ে গেলে বা গনাডোকর্টিকয়েড বা যেটা হচ্ছে মিনারেলো কর্টিকয়েড, যে কর্টিকয়েডই বাড়ুক না কেন কুশিং সিনড্রোম হবে, কমে গেলে হবে কি অ্যাডিসন ডিজিজ। এটা এই অধ্যায়ের লাস্টে আছে। হ্যাঁ, তাহলে আমরা এটা সম্পর্কে জানলাম। মেডুলা থেকে তিনটা আসে, একটা হচ্ছে এপিনেফ্রিন মানে কি অ্যাড্রেনালিন। হ্যাঁ, এই অ্যাড্রেনালিন আর এপিনেফ্রিন এটাকে বলা হচ্ছে আপদকালীন হরমোন। দুইটা কথা মনে রাখবা, একটা হচ্ছে আপদকালীন হরমোন, সে হচ্ছে অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন, আর একটা হচ্ছে লাইফ সেভিং হরমোন, তার নাম হচ্ছে অ্যালডোস্টেরন, বৃক্ক অধ্যায়ে পড়ছো। হ্যাঁ, আর একটা হচ্ছে নন এপিনেফ্রিন বা নন অ্যাড্রেনালিন, আর এটা ডোপামিন। ডোপামিন তুমি পড়ছো, নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। এরপর আছে শুক্রাশয়, শুক্রাশয়কে সবাই জানো টেস্টিস বলা হয়। টেস্টিস থেকে যে হরমোন আসবে তার নাম টেস্টোস্টেরন। এবং এটা কখন ক্ষরণ হবে? ছেলেদের বয়স যখন 13 থেকে 15, অর্থাৎ ছেলেদের বয়সন্ধিকালে টেস্টোস্টেরন ক্ষরণ শুরু হয় এবং এটাই আজীবন চলে। এবং এই টেস্টিস বা শুক্রাশয় একটা মিশ্র গ্রন্থি। একেবারে ডিম্বাশয় মানে ওভারি, ডিম্বাশয় থেকে দুইটা হরমোন আসে, একটা বয়সন্ধিকালে আসে এস্ট্রোজেন, মেয়েদের বয়সন্ধিকাল আগেই হয় 11 থেকে 13 বছর, তখন থেকে এস্ট্রোজেন ক্ষরণ শুরু হয়। এবং প্রেগনেন্সির হরমোন প্রজেস্টেরন, পিতে প্রেগনেন্সি, পিতে প্রজেস্টেরন, এটা হচ্ছে শুধুমাত্র গর্ভ অবস্থার যে হরমোন। এবং গর্ভাবস্থায় সবাই মনে রাখবা যে গায়ের তাপমাত্রা বেড়ে যায়, জ্বর আসে। কেন আসে? এই প্রজেস্টেরন হরমোনের প্রভাবেই জ্বর আসে মেয়েদের। ঠিক আছে, তাহলে এটা ডিম্বাশয় বা ওভারি, এটা একটা মিশ্র গ্রন্থি। 3 মহাশয়, তোমার কাছে একটা, তোমার বান্ধবীর কাছে একটা, দুইজনের কাছে আছে অগ্নাশয়। ঠিক আছে, এবং আমরা এই সম্পর্কে জানলাম। তাহলে পিটুইটারি সম্পর্কে আমরা খুব ভালো করে জানছি। এটাই প্রধান বা এটাই কি প্রভু গ্রন্থি বা প্রিন্সিপাল বা মাস্টার গ্ল্যান্ড বা নিয়ন্ত্রক গ্রন্থি। অগ্রভাগের যে প্রথম 4টা হরমোনকে টপিক হরমোন বলা হয়, আর পশ্চাৎভাগের হরমোনগুলো নিউরো হরমোন। আমরা এগুলো সম্পর্কে জানছি। পিনিয়াল পড়লা, তারপরে থাইরয়েড পড়ছো, অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল পড়ছো, প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড থেকে একটা কথা মনে রাখতে হবে, প্যারাথাইরয়েড গ্রন্থি 2 জোড়া, এটা খেয়াল রাখতে হবে। আর হরমোন একটাই, প্যারাথ হরমোন বা প্যারাথাইরিন বা প্যারাথ হরমোন। এবং এটা ভিটামিন D3 কে সক্রিয় করে করে কি বানায়? 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরলে রূপান্তর করে। তাহলে 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল বানায়। এবং ভিটামিন ডি সম্পর্কে সবাই জানো যে এর কারণে আমাদের হাড়ের সমস্যা হয়। তাহলে এই ভিটামিন ডি যদি ঠিক মতো তৈরি না হয় কি হবে? শিশুদের যদি হয় তাহলে রিকেটস হয়, আর বয়স্কদের হলে অস্টিওম্যালেসিয়া। তোমার বা হাড়ের সমস্যা মানে কি? অস্টিও। হাড়ের কথা আসলে অস্টিও, তাহলে অস্টিওম্যালেসিয়া হতে পারে বা অস্টিওপরিসিস হতে পারে। বয়স্কদের আর শিশুদের হবে কি? রিকেটস। অ্যাড্রেনাল পড়ছো, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স পড়ছো। অমরা বা প্লাসেন্টার মধ্যে দুইটা হরমোন ক্ষরণ হয়, একটা এইচসিজি, একটা এইচসিএস। জাস্ট নাম মনে রাখতে হবে। এইচসিজি মানে হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, একটা হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন। হ্যাঁ, গ্রোথ হরমোন সম্পর্কে জানছো। গ্রোথ হরমোনের আরেকটা নাম আছে সোমাটোট্রপিক হরমোন। এই গ্রোথ হরমোন যদি কারো ছোটবেলায় কোনো কারণে কম ক্ষরণ হয় তাহলে তখন সে হয়ে যায় বামনত্ব বা ডরফিজম। আবার ছোটবেলায় যদি কারো গ্রোথ হরমোন অনেক বেশি ক্ষরণ হয় সে হয়ে যায় দ্বৈতাত্ব বা জাইগান্টিজম। এরপরে বড় হওয়ার পরে যদি কারো গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হয়, হ্যাঁ মানে তুমি যদি এখন হঠাৎ করে আরো 1 ফিট 2 ফিট বড় হয়ে যাও, তোমার গ্রোথ হরমোন যদি এখন বেশি ক্ষরণ হয় সেটাকে বলা হচ্ছে অ্যাক্রোমেগালি। অনেকের ক্ষেত্রে আছে কি যে সে আরেকটু লম্বা হওয়ার কথা ছিল, মানে বড় হওয়ার পরে, মানে তার গ্রোথ ঠিক ছিল কিন্তু বড় হওয়ার পরে আরেকটু লম্বা হওয়ার কথা ছিল, হয় নাই। এরকম যদি কারোর হয় সেটা হচ্ছে অ্যাক্রোমিক্রিয়া। তাহলে বড় হওয়ার পরে গ্রোথ হরমোন কম ক্ষরণ হলে অ্যাক্রোমিক্রিয়া, বেশি হলে অ্যাক্রোমেগালি। ছোট অবস্থায় কম হলে আমরা পড়ছি বামনত্ব বা ডরফিজম, বেশি হলে জাইগান্টিজম বা দ্বৈতত্ব। গ্রোথ হরমোনের আরেকটা নাম আছে সোমাটোট্রপিক হরমোন, যেটা পিটুইটারির অগ্রভাগ থেকে ক্ষরণ হয়। হ্যাঁ, পড়ছো যে
থাইরক্সিন যদি বেশি হয়ে যায় তাহলে হাইপারথাইরয়েডিজম, যেটাকে গয়টার বলা হয়, কম হয়ে গেলে হাইপোথাইরয়েডিজম। এবং এই যে থাইরক্সিন হরমোন যে শিশুদের কম ক্ষরণ হয়, শিশুদের ক্ষেত্রে হবে ক্রিটিনিজম, বয়স্কদের কম হলে সেটাকে বলা হচ্ছে মিক্সইডেমা। ঠিক আছে, তাহলে এইগুলো সম্পর্কে সব পড়ছো। লাস্টে তোমরা পড়ছো যে ডায়াবেটিস মেলাইটাস কখন, যখন আমরা পড়ছি ইনসুলিন কমে যাওয়া অথবা গ্লুকোজ বেড়ে যাওয়া। যখন ইনসুলিন কমে যাবে তখন তো গ্লুকোজ বাড়বে, তখন কি হবে ডায়াবেটিস মেলাইটাস। এর সাথে মিলাই পড়বা, একটা ডায়াবেটিস মেলাইটাস আছে, একটা ডায়াবেটিস ইনসিপিটাস আছে। যখন গ্লুকোজ বেড়ে যায় তখন ডায়াবেটিস মেলাইটাস বা ইনসুলিন কমে যায়, আর যখন এডিএইচ হরমোন কমে যায়, অ্যান্টি ডায়াবেটিক হরমোন, তখন হয় ডায়াবেটিস ইনসিপিটাস। তোমরা পড়ছো যখন ছোটবেলায় কম গ্রোথ হরমোন হলে, এটা তো পড়ে ফেলাইছো, বামানত্ব এগুলো জানছো। আমরা পড়লাম যে যখন এবিসি অ্যাড্রিনাল কর্টেক্সের ক্ষরণ বেড়ে গেলে কুশিং সিনড্রোম, কমে গেলে হচ্ছে অ্যাডিসন ডিজিজ। হ্যাঁ, মনে রাখবা যেটা অ্যালডোস্টেরন হরমোন বেশি হলে অ্যালডোস্টেরিনোজম হবে। হ্যাঁ, বয়স্কদের সেক্স কর্টিকয়েড হরমোন বেশি হলে অ্যাড্রিনাল ভিরিলিজম হবে। টেস্টোস্টেরন কমে গেলে ইউনিচয়েডিজম হবে। হ্যাঁ, প্যারাথরমোন কমে গেলে হয় টিটানি, প্যারাথরমোন বেশি হলে হবে অস্টিওপরোসিস, ওই যে হাড়ের সমস্যা হবে আর কি। হ্যাঁ, আমরা পড়ছি যে মিক্সিডেমা কখন, যখন বয়স্কদের থাইরক্সিন কমে যাবে তখন মিক্সিডেমা, শিশুদের হলে ক্রিটিনিজম। তাহলে এগুলো সব পড়ছো। থাইরক্সিন হরমোন বেশি হয়ে গেলে সেটাকে বলা হচ্ছে গ্রেভস ডিজিজ। তাহলে এগুলা থাইরক্সিন শিশুদের কম হলে ক্রিটিনিজম, বয়স্কদের কম হলে মিক্সিডেমা, আর এই থাইরক্সিন যদি বেড়ে যায় তখন হবে গ্রেভস ডিজিজ। ঠিক আছে, এটা তাহলে আমরা মোটামুটি সবকিছুই পড়ে ফেলাইছি। আমাদের এই অধ্যায়ের চোখ আর কান বাকি আছে, এটা আমরা নেক্সট আরেকটা ক্লাসে দিয়ে দেবো। তোমরা দেখো স্নায়ুতন্ত্রের যে আমাদের অংশটা এবং আমাদের হরমোনের যে অংশটা অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি, এই জায়গা দুইটা বেশি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তোমার যা আসবে যে কোনো পরীক্ষায় সবকিছু ইনশাল্লাহ তোমরা পাবা। এবং এটা আমার বিশ্বাস যে তোমার খুব সহজ করে আজকে আমরা শিখছি। তোমরা জাস্ট একবার বইটা সামনে নিয়ে দেখে ফেললেই তোমার বই এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা ভালো করার লক্ষ্যে আমরা রয়্যাল খুলনা ব্রাঞ্চ তোমাদের নিয়ে আমরা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি। তোমাদের পরিশ্রম লাগবে ভাই, তোমরা পরিশ্রম করো, আমরা তোমাদের সহযোগিতা করছি, ইনশাল্লাহ একটা ভালো ফলাফল আসবে। সবার জন্য দোয়া থাকলো।